2023 সাল ভিত্তিক বেঞ্চ অফ রিটেন প্রস্তুতির। ওকে, আচ্ছা, যেহেতু আজকে ক্লাসটা একটু লাইভে যাবে, তো সো তোমাদের জুমে যারা আসো এবং তাদের সাথে লাইভে একসাথে আর কি ক্লাসটা শুরু করি। সো যেটা বলতে গিয়েছিলাম, দেখো রিটেন ব্যাচটা নিয়ে দেখবা আমার মধ্যে অনেক বেশি ইউফোরিয়া কাজ করতেছে, বা আমি আসলে অনেক বেশি অ্যাংজাইটি শো করতেছি, অস্বীকার করবো না। কারণ দেখছো আজকে একটা ভিডিও ক্লিপসও তোমাদেরকে দিয়েছি যাতে তোমরা জয়েন করো। এর কারণটা হলো আমি একটু আমার নিজের ক্যারিয়ার রিলেটেড একটা ইয়ের জন্য আমি প্রচণ্ড ব্যস্ত থাকি। সো আমার কেবল সেমিস্টার ফাইনাল শেষ হলো, তার মানে আগামী 3 মাস আমি একদম ফ্রি থাকবো। এবং আমাদের এই ব্যাচটা সর্বোচ্চ 2 মাস 10 দিন থেকে 2 মাস 15 দিন লাগবে, এর বেশি লাগবে না। সো এই 2 মাস 10 থেকে 2 মাস 15 দিন আমি বিশ্বাস করি আমি সম্পূর্ণরূপে ফ্রি থাকবো এবং আমি তোমাদের সব ক্লাসগুলো নিতে পারবো। এবং দেখো আমরা এই যে তোমাদেরকে বিভিন্ন যে প্রিলি কোর্স, যেটা আমাদের এমসিকিউ রিটেন ভাইবা, এই কোর্সগুলোতে আমরা ভর্তি করাচ্ছি, বা আমাদের অনেক স্টুডেন্ট আর কি যুক্ত আছে। কিন্তু ফাইনালি আমাদের সফলতা ডিপেন্ড করে যে আমরা কতজনকে চাকরি পাওয়াইতে পারছি, আমরা কত ভালো ক্লাস নিচ্ছি। আপনারা সবাই প্রশংসা করেন, স্যার অসাধারণ ক্লাস, অসাধারণ লেকচার শিট, এনভায়রনমেন্টও অসাধারণ, ভাই সব কিছুই অসাধারণ। কিন্তু ফাইনালি যদি আপনার রেজাল্ট, দ্যাট মিনস আপনি যে পারপাস নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, ব্যাংকার হওয়ার যে স্বপ্নটা, এটা যদি ফাইনালি ফুলফিল না হয়, তাহলে কিন্তু আপনি দেখবেন যে একসময় আমাদের প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা এত বেশি কাজ করবে না। সো আমরা যেটাই করি না কেন, আমাদের আলটেরিয়র যে মোটিভটা, ফাইনাল যে আমাদের মোটিভ বা গোল বলতে পারেন, বা ভীষণও বলতে পারেন, এটা হলো আপনাদের জব এনশিওর করা। এখন বর্তমানে দেখেন, এই জব এনশিওর করতে গেলে আপনাকে একটা কমপ্লিট একটা প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, শুধু প্রিলি বা শুধু রিটেনের উপরে বেস করে হবে না, প্রিলি, রিটেন, ভাইবা, তিনটাকে আপনাকে একটা গুরুত্বের সাথে নিতে হবে। কিন্তু দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট তারা কিন্তু প্রিলিটাকে খুব গুরুত্বের সাথে নেয়, এবং আমরাও বিশ্বাস করি, এবং অনেস্টলি তাই, যে আমাদের সাথে যদি কোনো স্টুডেন্ট যুক্ত থেকে আমাদের রেগুলার 72টা ক্লাস এবং আমরা যে মাস্টার বেসের ক্লাস নিই, অনেস্টলি বলতেছি ভাই, এই ক্লাসগুলো যদি সে গুরুত্বের সাথে করে আমাদের শীটগুলো সে গুরুত্বের সাথে শেষ করে, আমি কনফার্ম সে প্রিলিতে টিকে যাবে, কনফার্ম। এখন রিটেনের ক্ষেত্রে আমাদের কিছুটা ডাউট থেকে যায়। কেন ডাউট থেকে যায়? কারণ রিটেন এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। প্রিলি যেমন আপনাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি খুব ভালো একটা প্রস্তুতি আপনাদেরকে এনে দিতে পারবো, কিন্তু রিটেনে কিন্তু কখনোই এটা সম্ভব না। আর আমরা রিটেনের জন্য বেশিরভাগ স্টুডেন্টদের দেখি তারা যথেষ্ট পরিমাণ কেয়ারফুল না, রিটেনে অনেক বেশি উদাসীনও বটে। এবং আরও একটা ব্যাপার থাকে, তাদের কাছে রিটেনে যে ম্যাটেরিয়ালস, যে স্যার যেমন প্রিলি আমি তোমাদেরকে বলে দিই এইগুলা শেষ করো, কিন্তু রিটেনে অনেক সময় ওইভাবে আমরা একটা কমপ্লিট ম্যাটেরিয়ালস তোমাদেরকে প্রোভাইড করতে পারি না। যার জন্য দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্ট, আমি অনেক স্টুডেন্টকে দেখছি 5 থেকে 7টা প্রিলি দিয়েছে, প্রিলি কোয়ালিফাই করেছে, রিটেন পরীক্ষা দিয়েছে 5 থেকে 7টা, কিন্তু কি হয়েছে, সে জব পায়নি। ভাই এটার থেকে কষ্টের কোনো কিছু নেই, এবং আমি মনে করি এটার থেকে মানে ব্যাড লাকের আর কোনো কিছু হয় না। কারণ আমি যেটা বিশ্বাস করতাম, আমি একটা রিটেন পরীক্ষা দিব, অনলি সিঙ্গেল রিটেন পরীক্ষা, ওই রিটেন পরীক্ষাতে আমাদেরকে চাকরি পাইতে হবে। কেন চাকরি পাইতে হবে? কারণ প্রিলি পরীক্ষা দেয় 1,20,000, রিটেন পরীক্ষা দেয় 5,000, ওই 5,000-এর মধ্যে থেকেই 2,000-এর চাকরি হয়। তাহলে ভাই আমি 1,20,000 থেকে 5,000-এর মধ্যে চলে আসলাম, আর এই 5,000 থেকে যে 2,000 চাকরি পাইলো, আমি সেখানে আসলাম না। এবং মনে রাখবেন, আমাদের ব্যাংকে ভাইবাটা মোটেও গুরুত্বপূর্ণ না, অবশ্যই প্রত্যেকটা সেক্টর গুরুত্বপূর্ণ, কিন্তু ভাইবাটা অতটা মার্ক বা জব এনশিওর করতে পারে না যতটা আপনাকে জব এনশিওর করবে রিটেন। এই জন্য আমরা, বা আমি, তারেক স্যার, শুভ্র স্যার, বাপ্পি ভাই, আমরা সকলেই চাই যে 2023 সাল ভিত্তিক যে পরীক্ষাটা হবে, ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই বা মার্চের মধ্যে দেখবেন সব পরীক্ষা হয়ে যাবে। আমি আবারও বলি, নির্বাচন কিন্তু কোনো রকম বাধাগ্রস্ত করবে না আমাদের ব্যাংকের পরীক্ষাগুলোর ক্ষেত্রে, ক্লিয়ার? সো আমার দৃঢ় বিশ্বাস, জানুয়ারির মধ্যে দেখবা যে আপনি 2টা আপনারা প্রিলি পরীক্ষা দিয়ে দিয়েছেন, এবং মার্চ বা এপ্রিল মাসে কিন্তু আপনাদের রিটেন পরীক্ষাটা হয়ে যাবে। সো আমরা অনেক আশাবাদী, এবং আমরা মানে অনেস্টলি আমরা হাইলি চেরিস্ট এই বিষয়টাতে, যে 2023 সাল ভিত্তিক যে রেজাল্টটা হবে, 4টা যে রেজাল্ট, 4টা যে পরীক্ষা হবে, কম্বাইন্ড সিনিয়র অফিসার, কম্বাইন্ড অফিসার, কম্বাইন্ড ক্যাশ অফিসার, আরসি, আমরা চাই আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে এখানে চাকরিটা ইনশিওর করতে পারে, অনেস্টলি বলতেছি। এখন এই চাকরিটা ইনশিওর করতে গেলে আপনাদের একটা কমপ্লিট একটা প্রস্তুতি দরকার, যেমন প্রিলির প্রস্তুতি দরকার, তেমন কিন্তু রিটেনের প্রস্তুতিও দরকার। আপনি বিশ্বাস করেন, আমি যেহেতু ব্যাংকার, বা যারা ব্যাংকার হয়েছে, আপনি দেখবেন তারা প্রত্যেকেই রিটেনটাকে বেশি ফোকাস করেছে, রিটেনটাকে তারা গুরুত্বের সাথে দিয়েছে। কারণ প্রিলি আপনি কোয়ালিফাই করবেনই করবেন, একটু যদি জাস্ট আমাদের কোচিংয়ের সাথে যুক্ত না হয়েও যদি আমরা যে সাজেশনটা দিই, আপনি একদিন জাস্ট 10 মিনিটের একটা সাজেশন নেবেন, এই সাজেশন অনুযায়ী আপনি পড়েন, আমি কনফার্ম আপনাকে এনশিওর করতেছি আপনি প্রিলি কোয়ালিফাই করবেন। কিন্তু ভাই রিটেনটাকে আপনাকে ব্যাপক ভোগাবে। এই জন্য আমি বাপ্পি ভাই আরও 15-20 দিন পরে
তারপরে কিন্তু রিটেন ব্যাচটা শুরু করতে চেয়েছিল, কিন্তু আমি মনে করেন পিড়াপিড়ি করে তাদেরকে রিটেন ব্যাচটা একটু দ্রুত শুরু করতে। কারণ কি আজকে আমি সেমিনার নিব, এর মধ্যে তারেক স্যার আরেকটা ক্লাস নেবে, আগামী বৃহস্পতিবার থেকেই কিন্তু আমি লেকচার 1 শুরু করে দিব, এবং বৃহস্পতি শুক্র পরপর আমি বৃহস্পতি এবং শনিবার আমি পরপর 2টা ক্লাস নিব, বৃহস্পতি শনি, আর এর মধ্যে যে কোনো একদিন তারেক স্যার ক্লাস নেবে। ক্লিয়ার বিষয়টা? সো আমি দেখলাম আমার স্টুডেন্টদেরকে যদি আমি জব পাওয়াইতে চাই, তথা আমাদের যে স্বপ্ন 2023 সাল ভিত্তিক পরীক্ষায় ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্টকে ইনক্লুড করব, এটা যদি আমি এনশিওর করতে চাই, তাহলে আমাদেরকে রিটেনে আমাদের স্টুডেন্টদেরকে ভালো করতে হবে, রিটেনে পারদর্শী করতে হবে। এবং যারা রিটেনে ভালো, শুধু ব্যাংক জব না, আপনি অন্যান্য যে কোনো সেক্টরের জবই কিন্তু আপনি রিটেনে ভালো হইলে আপনি খুব সহজেই আপনি দেখবেন অন্যান্য চাকরিগুলো, নন ক্যাডারের বিভিন্ন যে চাকরিগুলো আছে এগুলো কিন্তু আপনি অ্যাকোয়ার করতে পারবেন। এই জন্য আমি বলবো আমরা যে ব্যাচটা আপনাদের সামনে আজকে আমি দেখাবো, মানে একটু ইন্ট্রো দিব আপনাদেরকে, এই ব্যাচটা যদি কোনো একজন স্টুডেন্ট করে, আমি হাইলি এক্সপেক্টেন্ট তার রিটেন প্রস্তুতি অবশ্যম্ভাবীভাবে ভালো হইতে হবে। এখন বাজারে বিভিন্ন অর্গানাইজেশন আছে, বিভিন্ন প্রতিষ্ঠান যারা সেবা দিচ্ছে জব প্রত্যাশীদেরকে, তারাও কিন্তু রিটেন ব্যাচটা লঞ্চ করে থাকে। কিন্তু আমাদের যে রিটেন ব্যাচটা, এটা আমি নিজে ডেভেলপ করেছি এবং আমি একটু ভিন্ন ভাবে ডেভেলপ করার চেষ্টা করেছি। এবং এখানে যে ক্লাসগুলো হবে, আমি অনেস্টলি বলতেছি, এই ক্লাসগুলো খুব কনভেনশনাল বা অর্থোডক্স বা ক্লিশেই কোনো ক্লাস হবে না। আমি আপনাকে বললাম এই ক্লাসগুলো অনেস্টলি খুব মানে স্পেশাল একটা ভাইব তৈরি করবে, আপনার ভিতরে যে কনফিডেন্স লেভেলটা এটা একদম অন্য জায়গায় নিয়ে যাবে। এবং আপনার প্রস্তুতির জন্য আমি যে কাজটা করব, আমরা প্রত্যেকটা ক্লাসের আগে একটা করে শীট প্রোভাইড করব, যে কারণে যেটা সবচেয়ে বড় সমস্যা, যে রিটেনের কমপ্লিট একটা শীট আপনারা পান না। কমপ্লিট শীট হয়তো পান, মানে কমপ্লিট প্রস্তুতির জন্য ম্যাটেরিয়ালস হয়তো পান, কিন্তু সেই ম্যাটেরিয়ালসটা আপ টু দ্য মার্ক না। কিন্তু আমি আপনাকে ইনশিওর করতেছি, আমরা 40টা ক্লাসে আপনাকে 40টা ম্যাটেরিয়ালস দিব। এই 40টা ম্যাটেরিয়ালসের বাহিরে আপনাকে কোনো কিছু পড়তে হবে না। এবং ম্যাটেরিয়ালস যে 10-12 পেজ তা না, প্রত্যেকটা ম্যাটেরিয়ালস 4 থেকে 6 পেজের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ করেছি। কারণ আমি চেয়েছি যে কম পড়াশোনা করে যতটুকু না পড়লেই নয়, যাতে কোনো রকম কোনো কমতি না হয়, এভাবে আমি 4 থেকে 6 পেজের প্রত্যেকটা ম্যাটেরিয়ালস তৈরি করেছি। সেই ম্যাটেরিয়ালসগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করেছি। এবং এখানে আরও একটা কথা বলি, ধরেন সাধারণ জ্ঞান, ম্যাথ কিন্তু তারেক স্যার তৈরি করে। তারপরেও যেহেতু এটা আমার নিজের ব্যাচ, আমি কিন্তু তারেক স্যারের শীটটাও কিন্তু আমি আগে ওভারভিউ করি। হ্যাঁ, আমরা প্রত্যেকটা মানে শীট আমি তারেক স্যার আমরা দুজন সম্মিলিতভাবে বসে আমরা কিন্তু এটা মানে করে থাকি, অ্যাপ্রুভ করে থাকি। সো এই ব্যাচটা আমাদের বেশ স্বপ্নের ব্যাচ। এর আগেও আমরা 4টা রিটেন ব্যাচ কন্টিনিউ করেছি। বিশেষ করে এর আগের যে রিটেন ব্যাচটা, এটা আমি শুরু করলেও পরবর্তীতে আমার একটা আর্টিকেল পাবলিশ হয়েছে এবং আমার একটা সেমিস্টার ফাইনাল, যেটা আমি যে ডিগ্রিটা নিচ্ছি, এই জন্য কিন্তু আমি শেষ মাঝামাঝি থেকে আমাকে কুইট করতে বাধ্য হয়েছি। সেই জন্যই এত মানে খুব বড় করে বড় সড়োভাবে ঘন্টা বাজিয়ে এই ব্যাচটা শুরু করার অর্থ হলো, আগামী 3 মাস আমি কথা দিচ্ছি আমি আপনাদেরকে রেখে যাব না, এবং আমি অনেস্টলি এই ব্যাচটা আমি শেষ করে যাব কমপ্লিট ওয়েতে। আচ্ছা, এখন তাইলে অনেক কথা হলো, ইন্ট্রোটা একটু দিলাম, এখন তাইলে আসেন আমাদের রিটেনের যে বিষয়গুলো একটু আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আজকে কয়েকটা স্লাইড আমি মেক করেছি, জাস্ট 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের ক্লাস নিব, কারণ হাইলি এক্সস্টেড আমি। এবং রিটেনের ব্যাচটাতে আমি আরেকটা কথা বলি, প্রিলিটা যেমন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা যায়, রিটেনটা আসলেই আমি বলবো যে খুব বেশি যে মজাদার ক্লাস তা না, কিন্তু ভাই আপনাকে বসে থাকতে হবে। এবং দেখবেন আপনি যদি আমাদের সাথে 40টা ক্লাস করেন, আমি অনেস্টলি বলতেছি ভাই, আপনার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। রিটেন সম্পর্কে আপনার যে ফোবিয়াটা, এই ফোবিয়াটা টোটালি আপনি সেটা ডেমোলিশ করতে পারবেন। তারেক স্যারের ম্যাথের বস, হ্যাঁ তারেক স্যার অবশ্যই ম্যাথের ক্লাস নেবে, ম্যাথের প্রত্যেকটা ক্লাস তারেক স্যার নেবে, আমি শুধু 2টা বা 3টা ক্লাস নিতে পারি। আর ইংলিশের প্রত্যেকটা ক্লাস আমি নিব, আর ফোকাস রাইটিং এর পার্টে তাওহিদ ভাই আমাকে একটু অ্যাসিস্ট করবে। ওকে, আচ্ছা নমস্কার স্যার। ওকে নমস্কার। ওকে, সো আর কোনো কথা না বলি, আমরা চলে আসি। ফেসবুকে যারা আমার সাথে যুক্ত হয়েছো, একটু জাস্ট আমার সবকিছু ক্লিয়ার কিনা একটু বলবে তোমরা। হ্যাঁ, আমাদের সাউন্ড বা আমার স্লাইড ক্লিয়ার হচ্ছে কিনা বা কোনো প্রবলেম ফেস করতেছে কিনা। আসসালামু আলাইকুম সানজানা, অসংখ্য ধন্যবাদ সানজানা। আচ্ছা, শুভ স্যার ক্লাস নেবেন না, রিটেন ব্যাচটা সম্পূর্ণরূপে আমি এবং তারেক স্যার, আই রিপিট ইট এগেইন, ক্লিয়ার? হ্যাঁ, তাওহিদ স্যার ফোকাস রাইটিং নেবে। ফোকাস রাইটিং এর জন্য আসলেই বস, আমি নিজেও স্বীকার করি, আমি বিশ্বাস করি যে তাওহিদ স্যার আমার থেকে ভালো ফোকাস রাইটিং পড়ায়, এটা আমি অস্বীকার করবো না। স্যার সম্প্রতি 4র্থ বর্ষ পরীক্ষা শেষ করলাম, আপনার একটি সেশন থেকে ব্যাংক নিয়ে অনেক ইন্টারেস্টেড। আমি প্রাইমারি, ওই ব্যাচটা তুমি করবা, তুমি যদি সম্প্রতি শেষ করে থাকো তোমার রিটেন ব্যাচটা এখন না, কারণ তুমি তো 23 সাল ভিত্তিক পরীক্ষা দিচ্ছ না। কিন্তু যারাই 23 সাল ভিত্তিক পরীক্ষা দেবে, আমি তোমাদেরকে অবশ্যই বলবো। আচ্ছা, আরেকটা কথা শুরুতেই বলে রাখি, আজকে আমি যেটা বলেছিলাম বাপ্পি ভাইকে, যে বাপ্পি ভাই এই ব্যাচটাতে আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে সেবা দিতে চাই। দ্যাট মিনস আমাদের অনলাইনে 18 থেকে 25 ব্যাচ এই পর্যন্ত যে রিটেন কোর্সটা করে নাই, সবাই যাতে এই কোর্সটা করতে পারে, বা একদম শুরু থেকে এই পর্যন্ত আমাদের 25তম ব্যাচ চলতেছে। সো যারাই রিটেন ব্যাচটা করে নাই
তাদের জন্য আজকে এই ব্যাচটাতে তারা যুক্ত হইতে পারে, এই কারণে যেন ফাইন্যান্সিয়াল কোনো যেন বার্ডেন তাদের ক্রিয়েট না হয়। এই জন্য আজকে আমি আমার ক্লাস টাইমে একটা মানে এমন একটা আপনি ইয়ে রাখবো আপনাদের কাছ থেকে, মানে এটাকে কি বলে, এই ফিটা, এই কোর্সের ফিটা আমি এমন একটা ফি রাখবো যেটা আপনাদের কারোরই কোনো রকম কোনো প্রবলেম হবে না, খুব কনভিনিয়েন্ট ওয়েতেই আপনারা এই ব্যাচটাতে যুক্ত হইতে পারবেন। ভেরি নেগলিজিবল একটা অ্যামাউন্ট আমি চার্জ করব। এর আগে যারা ভর্তি হয়েছেন তাদের ভয় নেই, আমি তাদেরকে কাছ থেকে বেশি করে টাকা নিয়েছি, যাদের কাছ থেকে তাদেরকে আমরা রিফান্ড করে দিব। ওকে স্যার, যারা অলরেডি টার্নিং পয়েন্টে রিটেন ব্যাচে অ্যাডমিট হয়েছে, ওকে অলরেডি হওয়ার কিছু নেই, তোমরা যারা 16 জন অ্যাডমিট হয়েছো, আমরা যে টাকাটা আজকে তোমরা এক্সট্রা পাঠিয়েছো সেটা আমরা রিফান্ড করে দিব। আমি চাই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাই, যেহেতু আমি এটাই আমার আমি যেটা বিশ্বাস, মানে আমার দৃষ্টিতে আমার হাতে একদম শেষ ব্যাচ হবে এটা। ওকে, সো আসো আমরা একটু যাই সেমিনারের মধ্যে যাই, তারপরে আমরা আস্তে আস্তে আবার কথা বলবো। ওকে মাই ডিয়ার, আচ্ছা আমি আমার সেমিনারের নাম দিয়েছি ব্যাংকস অফ রিটেন সেমিনার। ওকে, এটা বাপ্পি ভাই আর কি তৈরি করেছে প্রথম স্লাইডটা, আমি পরের গুলো দেখতেছি। আচ্ছা, আমি শুরুতেই তোমাদেরকে আমাদের যে ব্যাংক জবের যে টাইম লাইনটা আছে, এই টাইম লাইনের একটা রেল লাইন বা একটা ক্রসিং আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। এটা কেন দেখাইতে চাচ্ছি? আপনাদেরকে একটু রিয়ালাইজ করার জন্য যে রিটেন প্রস্তুতিটা শুরু থেকেই হওয়া উচিত। অনেকে মনে করে যে প্রিলি পাস করার পরে রিটেন হওয়া উচিত। আচ্ছা দেখেন, আমাদের বাংলাদেশ ব্যাংক এডি 2023 ব্যাচ, এটা বাংলাদেশ ব্যাংক এডি 2023 ব্যাচ। এটা একটু দেখাচ্ছি আপনাদের যে সার্কুলার থেকে নিয়োগ হইতে কত সময় লাগে বা কেমন সময়ের মধ্যে তারা নিয়োগ দিয়ে থাকে। দেখেন ভাই, সার্কুলারটা হয়েছিল 2022 সালে। বাংলাদেশ ব্যাংক এডি 2023 ব্যাচের সার্কুলারটা হয়েছিল 2022 সালের 10 মে মাসে সার্কুলার হয়েছিল। হ্যাঁ, 2022 সালের মে মাস। ভাই প্রিলি পরীক্ষাটা হয়েছিল 28 অক্টোবর 2022। মে মাসে পরীক্ষা সার্কুলার এসেছিল, তা দেখো অক্টোবর মাসে কি হয়েছে, প্রিলি পরীক্ষাটা হয়ে গিয়েছে। এই প্রিলির একটু ভালো করে বোঝার চেষ্টা করো, যেটা আমি হাইলাইটস করতে চাচ্ছি। দেখো ভাই, 2022 সালের 28 অক্টোবর কি হয়েছে জানো, প্রিলি পরীক্ষা হয়েছে, আর 18 নভেম্বর রিটেন পরীক্ষা হয়েছে। তার মানে 22 অক্টোবর 18 নভেম্বর, এদিক থেকে 18 মানে 17 দিন, আর এদিক থেকে 2 দিন, 17 আর 2 19, 19 আর 1 20। তুমি কি খেয়াল করেছো 20 দিন পরে, তার মানে 21 দিনের মাথায় রিটেন পরীক্ষা হয়ে যায়। আমাদের ব্যাংকের নিয়মটাই এই, তুমি যখন প্রিলি পরীক্ষা দিবা, আমার স্টুডেন্টরা প্রত্যেকে জানার কথা এই বিষয়টা, কারণ আমি অলরেডি কিন্তু এটা অসংখ্য বার বলেছি। তুমি যখনই প্রিলি পরীক্ষা দিচ্ছ তার 21 দিন 28 দিন 21 দিন 28 দিন এই মাথায় তোমার রিটেন পরীক্ষা দিতে হবে। তা ভাই তুমি যদি আগে থেকেই যদি রিটেনের প্রস্তুতিটা না নিয়ে রাখো, তুমি 21 থেকে 28 দিনের মধ্যে কিভাবে তুমি রিটেন পরীক্ষার জন্য মানে একটা কমপ্লিট প্রিপারেশন নেবে? এটা কখনোই সম্ভব না। এই জন্যই আমি তোমাদেরকে বলি ভাই, দেখো এই যে প্রিলির যে সার্কুলার থেকে 10 থেকে 11 মাস পরে কি হয়, সরি সার্কুলারের 10 থেকে 11 মাস পরে এমসিকিউ পরীক্ষাটা হয়। সে এই এমসিকিউ এর আবার 20 দিন বা 21 দিন পরে রিটেন পরীক্ষা হচ্ছে। সো এই যে 8 থেকে 10 মাস, এই 8 থেকে 10 মাস কিন্তু শুধু প্রিলির প্রস্তুতির জন্য না, এই 8 থেকে 10 মাস প্রিলি এবং রিটেন, এমসিকিউ এবং রিটেন দুইটারই প্রস্তুতি নিতে হবে। তুমি কেন বোঝো না যে আমার যে পরীক্ষাটা জব এনশিওর করবে সেই পরীক্ষার প্রস্তুতির জন্য মাত্র তুমি সর্বোচ্চ 20 দিন সময় পাবে। সেটা আগে থেকেই তোমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এই রিটেনের পরপরই ভাইবার পরে রিজাল্ট। আমি আরো একটা জিনিস বুঝাই, আমাদের বাংলাদেশ ব্যাংকে কিন্তু দেখবা 1 বছর 4 মাসের মধ্যেই তাদের সম্পূর্ণ সার্কুলার থেকে নিয়োগ হয়ে যায়। হ্যাঁ, সো দেখো টোটাল ডিউরেশন 1 বছর 3 মাস 10 দিন, 1 বছর 3 মাস 10 দিনের মধ্যে কিন্তু সার্কুলার থেকে নিয়োগ হয়ে যাচ্ছে। আর কম্বাইন্ড পরীক্ষাগুলো বলবো 1 বছর 5 মাস থেকে 1 বছর 7 মাস লাগে, এর মধ্যেই দেখবা তোমাদের একেবারে সার্কুলার থেকে কিন্তু নিয়োগ হয়ে যায়। সো আমি বলবো নিয়োগ যেহেতু খুব দ্রুত হয়, এগুলো তোমাদেরকে অনুপ্রাণিত করার জন্য, ব্যাংকের চাকরিটা প্রস্তুতিটা তোমাদের নেওয়ার জন্য এই কথাটা বলতেছি, কিন্তু মূল কথাটা আমি এখানে ফোকাস করতে চাচ্ছি, রিটেনটাতে কিন্তু তুমি অনেক কম সময় পাবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন একটু জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে দেখো এমসিকিউতে 1.5 লাখ পরীক্ষা দিয়েছিল। তোমরা সকলেই জানো যে কম্বাইন্ড সিনিয়র অফিসার এখানে 1,20,000 পরীক্ষা দেয়, কম্বাইন্ড অফিসার 90 থেকে 1,10,000 এর মধ্যেই থাকে। শুধু একটা পরীক্ষা আছে যেখানে 1.5 লাখ টাচ করে, সেটা হলো বাংলাদেশ ব্যাংকের এডি। সো প্রিলি পরীক্ষা দিয়েছিল নিয়ার অ্যাবাউট 1.5 লাখ। হ্যাঁ, এটা আমি এক্সাক্ট ফিগারটা পাইনি, কিন্তু রিটেনটা আমি এক্সাক্ট ফিগার পেয়েছিলাম। রিটেন কতজন দিয়েছিল জানো? 5,671 জন। এই 5,671 জন রিটেন দিয়েছিল, এর মধ্যে ভাই রিকমেন্ডেড হয়েছিল 225 জন, ভাইবা দিয়েছিল 680 জন। যেহেতু 170 জনকে নিয়েছিল, এই জন্য আর কি ফাইনালি বাড়ায় 225 জনকে নিয়েছিল। হ্যাঁ, সো দেখো 5,671। আমি যে জিনিসটাতে ফোকাস করতে চাচ্ছি ভাই রে, এই 1.5 লাখের মধ্যে তুমি 5,000 জনের মধ্যে চলে এসেছো, তারপরেও যদি তুমি ওই জবটা এনশিওর না করতে পারো, আমি বলবো এটা তোমার জন্য খুবই আনফরচুনেট,
খুবই আনফর্চুনেট। এবং বিশ্বাস করো ভাই, বেশিরভাগ স্টুডেন্ট রিটেনে খারাপ করে, কিন্তু আমার দৃষ্টিতে রিটেনেই ভালো করার কথা বেশি। আমার দৃষ্টিতে মোটেও রিটেন কঠিন না, আমার দৃষ্টিতে প্রিলি কঠিন। কিন্তু আপনি 99% স্টুডেন্টের মতামত নেবেন, তারা বলবে কিন্তু রিটেন কঠিন। কিন্তু ভাই রিটেনটা তোমরা যদি একটু যে ওয়েতে যাইতে হয়, এই ওয়েতে যদি একটু পড়তে পারো, সাজানো গুছানো ভাবে পড়তে হবে, একটু ডেকোরেটেড ওয়েতে পড়তে হবে, দেখবা রিটেনটা একদম 2.5 মাসের মধ্যে তুমি একটা অন্য জায়গায় রিটেনে তোমার প্রস্তুতিটাকে নিয়ে যেতে পারবে। স্যার একটা কোশ্চেন বলো, অবশ্যই। আজকে ম্যাথ ক্লাস হয়নি, কোন ম্যাথ ক্লাসটা? তারেক স্যারের ওই ক্লাসটার কথা বলতেছে। আচ্ছা তারেক স্যার, আমরা সকলেই ব্যাংকার, তোমরা সকলেই জানো, হঠাৎ করে আজকে ক্লোজিং না করে তো তারেক স্যার বের হইতে পারে না। সো আজকে হঠাৎ করে একটা প্রবলেম হয়েছে, হ্যাঁ। আর বৃহস্পতিবারে তারেক স্যার তোমার মানে ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে কাজ করে, হ্যাঁ, উনি এলসির ওই অংশটুকু দেখেন, তো সো তাকে হঠাৎ করে একটা প্রবলেম ফেস করতে হয়েছে। ওকে স্যার, আজকে 6টার ব্যাচে, হ্যাঁ এই জন্য আমি বললাম। সো তোমরা এটা মানে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে। এটা যে কোনো সময় একটা আনফর্চুনেট ইভেন্ট হইতে পারে। আমি তো চেয়েছি আজকে আরো তাড়াতাড়ি এসে স্লাইড রেডি করব, আরো চমৎকার কিছু স্লাইড ইনজেক্ট করব, তারপরে ক্লাস নিব। দেখো আল্লাহর কি স্যার, রাস্তায় আমার কি হয়েছে, আমি কিন্তু আজকে 3টায় বের হয়েছি, হ্যাঁ। সাধারণত আমি 6টায় বের হই, কিন্তু স্যারকে বলে কিন্তু আজকে আমি 3টায় বের হয়েছি, তারপরে দেখো আসতে দেরি হয়ে গেছে। সে এমন আনফর্চুনেট ইভেন্ট হইতে পারে। ওকে আচ্ছা, এখন আমি যদি একটু বলি, দেখো আমি মূল পরীক্ষায় পজিশনে চলে আসি। অনেক কিছুই তোমরা জানো, কিন্তু তারপরে একটু ইন্ট্রো দিয়ে আস্তে 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 আমি মূল আলোচনায় যেতে চাচ্ছি। ওকে, এবং অনেকে হয়তো 1-2 জন নতুন থাকতে পারে, তাদের এই বিষয়টা জানা দরকার। ক্লিয়ার? আচ্ছা একটু যদি আমি বলি টার্গেটের একটা অংশ এখানে, আচ্ছা আচ্ছা পরে দিয়েছে হয়তোবা, একটু দেখো। ওকে, প্রথমে যদি বলি, আমাদের ব্যাংকে নিয়োগ পরীক্ষা 3টা ধাপ, এটা প্রত্যেকেই তোমাদের মুখস্থ থাকার কথা, কারণ টার্নিং পয়েন্ট এই বিষয়গুলো বারবার আপনাদেরকে টাচ করে। সেটা কি এমসিকিউ, এমসিকিউতে 100 মার্ক, উই নো অল। আচ্ছা লিখিততে 200 মার্ক, ভাইভাতে 25 মার্ক। কিন্তু ফাইনালি যে মেরিট পজিশনটা হয়, দ্যাট মিনস যারা জব পেয়ে থাকে তারা কিসের উপরে পেয়ে থাকে? লিখিত যে 200 মার্ক, এই লিখিত 200 মার্ক আর ভাইভাতে 25 মার্ক, তার মানে মেরিট পজিশনটা হয় 225। ভাই তুমি প্রিলিতে কত পাইলা একটুও কনসিডারেশনে আসবে না, তোমার জবটা ডিপেন্ড করবে রিটেনের উপরে, তোমার জবটা ডিপেন্ড করবে ভাইবার উপরে। তবে ব্যাংকের ভাইবাতে একটা মানে খুব বেশি ডিসক্রিমিনেশন ক্রিয়েট করতে পারে না, সকলেই আমি দেখেছি 19, 20, 21, সর্বোচ্চ 22, সেটাও খুব রেয়ার। সাধারণত 19, 20, 21 এই 3টা সেক্টরে 1 থেকে 2 মার্কের ব্যবধান হয়। তাহলে 1 থেকে 2 মার্কের ব্যবধান, এটা কিন্তু মেকআপ করা যায়। কিন্তু রিটেনে যদি কেউ 10 মার্ক বেশি পায়, তাকে কেউ সুপারসিড করতে পারবে না, তার চাকরিটা কনফার্ম। হ্যাঁ, সেই জন্য মনে রাখবে, আমাদের ব্যাংকে যে ফাইনাল মেরিট লিস্ট, এটা কিন্তু লিখিত এবং ভাইবা। এবং বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা, রিটেনের ক্ষেত্রে দেখবা, ব্যাংকের মানে তাদের নিয়োগটা কিন্তু এই রিটেন এবং ভাইবার উপরেই হয়ে থাকে। হ্যাঁ, এমসিকিউ মার্কটা কিন্তু কনসিডারেশনে আসে না। ওকে, সো আমি যদি তোমাদেরকে বলি, যারা তোমরা জব পেতে চাচ্ছ, তোমাদের একটা টার্গেট থাকা উচিত যে আমি প্রিলিতে এত পাবো, রিটেনে এত পাবো, ভাইবাতে এত পাবো। এই টার্গেট রেখে যদি তুমি আগাও, তাহলে দেখবো তোমার প্রস্তুতিটা কিন্তু সহজ হবে। যখন কোনো মানুষের কোনো স্পেসিফিক গোল থাকে, টার্গেট থাকে, তখন কিন্তু দেখবা যে সেই মানুষ নির্দিষ্ট স্থানে যাইতে পারে। এই জন্যই কিন্তু আমরা কর্পোরেশনের, প্রত্যেক কর্পোরেশনের ভিশন থাকে, মিশন থাকে, গোল থাকে, অবজেক্টিভ থাকে। ঠিক একইভাবে তোমারও কিন্তু একটা জিনিস থাকা উচিত। যেমন দেখো এমসিকিউ তো তোমাকে ম্যান্ডেটরি এমনভাবে পড়া উচিত, যত কঠিন পরীক্ষায় হোক না কেন 65-র কম নামবে না, এটা তোমরা কনফার্ম রাখতে পারো। হ্যাঁ, এবং আমি যদি বলি ইংলিশে তো 25 মার্ক, এই দায়িত্ব তো আমারই বড় অংশ নিতে পারি। তুমি যদি আমার মাস্টার বেসে যে ভোকাবের শিটগুলো আমি দিয়ে থাকি এবং ভোকাব পড়াই, এবং আমাদের গ্রামারের যে ক্লাসগুলো হয়ে থাকে, এগুলা করলে কিন্তু আমি 25-এর মধ্যে তোমাকে, আমি খুব বেশি প্রত্যাশা তোমাদেরকে দিব না, কিন্তু 17 মার্ক তো তোমাদেরকে পাওয়াইতে পারবো। সো 65-র মধ্যে তো 17 আমি পাওয়াই ফেলতে পারবো। ক্লিয়ার? সো আমি বলি এমসিকিউতে তোমাকে 65+ রাখতে হবে। এখন মূল যে বিষয়টা ভাই, সেটা রিটেনে তোমাকে ম্যাক্সিমাম মার্ক ক্যারি করার চেষ্টা করতে হবে। তোমাদেরকে অবশ্যই টার্গেট করতে হবে রিটেনে 125+ পাওয়ার। এবং আমি যদি বলি, আমি তো 2018 সালে, 17 সালে পরীক্ষা দিয়েছিলাম, 18 সালে আমি জব আর কি নিয়েছিলাম। আমি কিন্তু মানে রিটেনটা তোমরা পরে জানতে পারবে, হ্যাঁ অ্যাডমিনে এটা সম্ভব, এবং আমার আন্টি বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ছিল বলে আমি জানতেও পেরেছিলাম। সো আমি যদি বলি, আবার অন্য কোনো সুবিধা পাইনি। ওকে, আচ্ছা রিটেনে আর অন্য সুবিধা পাইলে একটা চাকরি না, তোমরা যারা পুরাতন তারা সকলেই জানো, আমি কিন্তু অনেকগুলো চাকরি পেয়েছি। সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার রিকমেন্ডেড, অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার রিকমেন্ডেড, বিডিবিএল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে সিনিয়র অফিসার রিকমেন্ডেড, ওখানে কিন্তু আমার মেরিট পজিশন অনেক উপরে ছিল। বর্তমানে যে চাকরি করছি এটাতে তো আসি। ওকে, সো যেটা বলতে গিয়েছিলাম, রিটেনে তোমাকে 125+ পাইতে হবে। এই টার্গেটটা তুমি যদি ফিক্স করতে পারো, এবং তোমাকে আমরা যখন এই ক্লাসগুলো করাবো, ক্লাসের পরে যে পরীক্ষাগুলো নিব ফাঁকে ফাঁকে, এবং তুমি নিজেও বাসায় পরীক্ষা দিবে, তখন তুমি দেখবে যে আমার 125+ হচ্ছে কি না।
অবশ্যই অবশ্যই আমাদের যে পরীক্ষাগুলো হয় রিটেনের, তাহলে যদি 125+ তুমি কন্টিনিউয়াসলি পাচ্ছ, তাহলে মনে করবে তোমার প্রস্তুতিটা একটা আপ টু দা মার্ক আছে। এবং আমি তোমাদেরকে বলতেছি ইনশাল্লাহ আমাদের এই কোর্স, এটা তো প্রত্যেকেই বলে থাকে আমার এই কোর্স করলে এই হবে ওই হবে, কিন্তু আমি তোমাদেরকে আমি কখনোই তেমন আমার স্টুডেন্টদের সাথে মিথ্যা বলি না, অনেস্টলি স্পিকিং। হ্যাঁ, সো আমি তোমাকে বলতেছি তোমরা যদি আমার 40টা যে লেকচার শিট প্রোভাইড করবো 40টা ক্লাসে, এই 40টা ক্লাস যদি তুমি ভালো করে করে আমার লেকচার শিট শেষ করতে পারো, এই 125+ তুমি পাবেই পাবে, তুমি পাবেই পাবে। এবং অনেকেই ইংলিশে কিন্তু অনেক দুর্বল, সো তাদের জন্যও কিন্তু আমরা একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করবো পাঠটা, এবং এখানে কিন্তু অ্যাডভান্স লেভেল। এবং আমি আরো একটা কথা বলি, আমার এই কোর্সের মূল উদ্দেশ্য তোমাকে জব পাওয়ানো না, অনেস্টলি স্পিকিং আমার কোর্সের মূল উদ্দেশ্য হলো তোমার মেরিট লিস্টটাকে সামনের দিকে নিয়ে যাওয়া। কারণ 1597 জন সিনিয়র অফিসার, এখন তুমি যদি লাস্টের দিকে সিনিয়র অফিসার হও, আনসার বিডিপি, ভাই এখানে চাকরি করে মজা নাই, খুব কষ্ট আছে। প্রবাসী কল্যাণ ব্যাংক মজা আছে, কিন্তু এখানে কার লোনটা একটু, হাউস লোনটাতে একটু সমস্যা আছে। তুমি যদি শুরুর দিকে চাকরিগুলো পাও, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, বিডিবিএল, সোনালী জনতা, তোমার লাইফটা অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, সো এটার জন্যই আমি এই কাজটা করব। আর ভাইভাতে 20+, এটা নিয়ে টেনশন করা লাগবে না। ভাইভাতে আমার স্টুডেন্ট অবশ্যই ভালো করবে। ভাইবার 2টা করে আমি নিজে ক্লাস নিয়ে থাকি, কেউ যদি এই 2টা ক্লাস আগে করে থাকো, তাহলে একটা আইডিয়া পাবে যে ভাইভাতে আমরা যে ক্লাসটা নিয়ে থাকি, যে কাউন্সিলিংটা করে থাকি, সেটা কেমন তোমাদের উপকারে আসে। সো মূল যে ফোকাসটা রিটেনে তোমাকে মাথায় রাখতে হবে, 125+ পাইতেই হবে। এইটা যদি তুমি টার্গেট রেখে আগাইতে পারো, তাহলে দেখবা যে তুমি খুব ভালো করতে পারবে। এবং এটা যদি তোমাকে এনশিওর করতে হবে, শুধু টার্গেটে রাখলে হবে না, সেই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য তোমাকে ইফোর্ট দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমি একটু দ্রুত চলে যাচ্ছি নাকি, একটু বলবো আমার কথা ক্লিয়ার হচ্ছে কিনা। হ্যাঁ, বাপ্পি ভাই কিন্তু আমাকে নক করবেন। হ্যাঁ, আমি আবারও বলি, যখনই কোনো রিটেনের বিষয় আসে, তোমরা সকলেই জানো আমি অনেক বেশি উৎসাহী হয়ে যাই। হ্যাঁ, সো একটু অবশ্যই বলবো, কারণ রিটেন পার্টটা নিয়ে কাজ করতে ভালো লাগে, যেটা মানুষের ফাইনাল টাচ, যেটা দেখবো সফলতার ক্ষেত্রে যে একদম ফাইনাল টাচটির সাথে আমার সাথে যুক্ত থাকে, সেই দেখবা তার কথা কিন্তু বেশি মনে পড়ে, আমি দেখেছি। হ্যাঁ, সো রিটেন এমসিকিউতে স্যাররা অনেক ট্রাই করে, আমি দেখছি জব পাওয়ার পরে প্রথম ফোনটা কিন্তু আমার কাছে আসে। হ্যাঁ, কারণটা কি, ওই যে ফাইনাল যে টাচ, ফাইনাল সিঁড়ির কাছাকাছিতে পৌঁছাইতে কিন্তু আমি মোটামুটি অ্যাসিস্ট করার চেষ্টা করি। অসংখ্য মানুষকে দেখেছি, হ্যাঁ, প্রথম কলটা কিন্তু আমাকে দেয়। হ্যাঁ, মানে বাবা মা তো অবশ্যই তাদেরকে জানাবে, আমি মানে শিক্ষক বৃন্দদের কথা বলতেছি, কারণ কি রিটেন নিয়ে কাজ করার সুবিধার্থে এই কাজটা, মানে এই সুবিধাটা আমি পেয়ে থাকি। ওকে, এখন যদি বলি লিখিত পরীক্ষায় একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে শুরুতেই দেখাবো, যেহেতু লিখিত আমি সেমিনার নিচ্ছি বা লিখিত ব্যাচের জন্য আমি একটা সেশন কন্টিনিউ করতেছি, সো আমি একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে দেখাই। দেখো, আমাদের মোট 200 মার্কের রিটেন হয়, এর মধ্যে ফোকাস রাইটিং আসে একটা ইংলিশে, ফোকাস রাইটিং আসে একটা বাংলাতে। ক্লিয়ার? ফোকাস রাইটিং ইংলিশে বেশিরভাগ পরীক্ষায় 35 করে থাকে, তবে 30ও থাকতে পারে, 30 থেকে 35 মার্ক থাকে ফোকাস রাইটিং ইংলিশেরটা। আর ফোকাস রাইটিং বাংলা এটাও কিন্তু 25 থেকে 35, কোনো পরীক্ষায় 25, কোনো পরীক্ষায় 30, কোনো পরীক্ষায় 35। সো ফোকাস রাইটিং বাংলা এটাতে 25 থেকে 35 থাকে। এবার জেনারেল নলেজ, এটা নতুন যুক্ত হয়েছে, লাস্ট 3 বছর ধরে জেনারেল নলেজ চলতেছে। 15টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্ক করে, তোমরা জানো, আই নো ইট, সো একটু জাস্ট শুনো। আচ্ছা, 30 মার্ক থাকবে, ওকে, জেনারেল নলেজ। এরপরে ম্যাথমেটিক্স, তোমরা সকলেই জানো 5টা থাকে, 25ও থাকে, 30ও থাকতেছে এখন, ওকে। তবে জেনারেলি 30 থাকে, 5টা ম্যাথ থাকবে, প্রত্যেকটা ম্যাথে 6 মার্ক করে, 30 মার্ক। এরপরে কম্প্রিহেনশন, ওকে, খুবই মজার একটা পার্ট। তোমরা কিছু কিছু পার্টগুলোকে এত ভয় পাও, কিন্তু বিশ্বাস করো এই পার্টগুলা তোমার মানে মার্ক হাইকার হিসাবে কাজ করে। প্রাইস হাইক মানে কি, মূল্য বৃদ্ধি, আর মার্ক হাইক মানে কি, মার্কটাকে বাড়িয়ে দেবে। কিছু কিছু টপিক আছে যে টপিকগুলা তোমার মার্কটাকে ব্যাপকভাবে বাড়িয়ে দেবে। যেমন দেখো, টোটাল 10টা টপিক আমরা মানে রিটেনে পড়ি, এই 10টা টপিকের মধ্যে 5টা টপিক আছে যে টপিকটা ম্যাজিক্যালি তোমার মার্ক বাড়ানোর ক্ষেত্রে কাজে দেয়। ভাই তুমি কোনটাতে কত পাইছো এটা তো ব্যাপার না, ব্যাপার কি তুমি টোটালে 125-এর উপরে পাচ্ছ কিনা, তুমি টোটালে কত পাচ্ছ এটাই ব্যাপার। সো কিছু কিছু সেক্টর আছে যে সেক্টরগুলো অন্যরা ভয় পায়, কিন্তু বিশ্বাস করো সামান্য একটা স্ট্র্যাটেজি যদি তুমি অ্যাপ্লাই করো, তোমার মার্ক অন্যদের থেকে 2 মার্ক বেড়ে যাবে। এই যে কম্প্রিহেনশন, আমি গ্যারান্টি দিচ্ছি, জাস্ট সিলি একটা স্ট্র্যাটেজি তুমি যদি অ্যাপ্লাই করো, অন্যদের থেকে 2 মার্ক তোমার মানে মার্ক বেড়ে যাবে। অন্যরা যা পাবে মিনিমাম 2 মার্ক বেশি পাইলেও তুমি পাবে। স্ট্র্যাটেজিটা আজকে বলবো। আচ্ছা, আর ট্রান্সলেশন বাংলা, কম্প্রিহেনশনে কিন্তু 20ও থাকে, 30ও থাকে। তোমরা জানো কিনা, লাস্ট বাংলাদেশ ব্যাংকের রেডির পরীক্ষা কিন্তু 30 আসছে, সেই জন্য 20 থেকে 30। ট্রান্সলেশন বেশিরভাগ ক্ষেত্রে 40 থাকে, বাংলা থেকে ইংলিশ 20, ইংলিশ থেকে বাংলা 20। তবে আমরা দেখেছি মাঝে মাঝে 20 মার্কও কিন্তু থেকে থাকে ট্রান্সলেশন, তো 20 থেকে 40, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু 40 মনে রাখবে তোমরা। আর একটা হলো
আর্গুমেন্টেটিভ রাইটিং আসে, তোমরা এখন জানো 20 থেকে 30 মার্ক, অথবা প্রিসিজ রাইটিং যেটাকে আমরা সামারি রাইটিং বলি, অথবা বিজনেস লেটার। এটা বেসরকারি ব্যাংকে বেশি আসে, প্রাইভেট ব্যাংক। কারণ আমাদের যে বিষয়টা, তুমি যদি আমাদের প্রিলির কোর্সটা এবং এই রিটেনের কোর্সটা করো, আমি সুমন তোমাকে গ্যারান্টি দিচ্ছি, লিখিত দিতে পারি, অবসম্ভাবীভাবে তুমি যদি প্রাইভেট ব্যাংকে 2টা পরীক্ষা দাও, তার মধ্যে তুমি একটা পরীক্ষা টিকে যাবে। এই জন্য প্রাইভেট ব্যাংকের রিটেনটাকেও কিন্তু আমরা খুব গুরুত্বের সাথে নিয়েছি আমার এই কোর্সে। যেহেতু আমি ব্যাংক জবের কোর্স করতেছি রিটেনের জন্য, যদিও আমরা সরকারি ব্যাংক বা 23 সাল ভিত্তিক পরীক্ষা থেকেই আমরা মূল ফোকাস করেছি, সো এটার সাথে সাথে দেখলাম যে কিছু অল্প কয়েকটা টপিক পড়লে প্রাইভেট ব্যাংকটাও কভার হয়ে যায়। সেই জন্য এই অল্প কয়েকটা টপিক আমি অ্যাড করেছি, সেটা হলো বিজনেস লেটার। এবং আমি তোমাদের বলতেছি, সামনের এই যে কম্বাইন্ড সিনিয়র অফিসার 23 সাল ভিত্তিক যে 4টা সার্কুলার, এই 4টা সার্কুলারে যে কোনো একটা সার্কুলারে তুমি বিজনেস লেটার পাবা, যে কোনো একটা সার্কুলারে। আর এটা বলা ঠিক না, আল্লাহ রহিম রহমানের ইচ্ছে, কোনো আমি অহংকার করতেছি না। এই বিজনেস লেটারে আমার 2 ঘন্টার একটা ক্লাস আছে, 2 ঘন্টা 20 মিনিট বা 2.5 ঘন্টাও হয়ে থাকে। এই ক্লাসটা যদি কেউ করে থাকেন এখানে একটু কমেন্টস করবেন, আমি এনশিওর দিতে পারি এটা আমি খুব পটু। অন্যরা অবশ্যই ভালো, অন্যদের দক্ষতা নিয়ে আমি প্রশ্ন করতে চাই না, কিন্তু আমি আমার সেক্টরে বলবো, আমার কিছু কিছু সেক্টরে আমার দক্ষতা মোটামুটি আল্লাহ রহমতে আমি বেশ আমি কনফিডেন্ট যে আমি আপনাদেরকে খুব ভালো জায়গায় নিতে পারবো, আমি কনফিডেন্ট। হ্যাঁ, ওকে, আসেন তাহলে আমরা মোটামুটি মার্ক ডিস্ট্রিবিউশন দেখলাম, এই হলো টোটাল 200 মার্ক। এইবার আমি যদি একটু আসি টার্নিং পয়েন্ট, যে আমরা যে টপিকগুলো দেখলাম 10টা টপিক, এই 10টা টপিকের জন্য আমি আপনাদের যে 40টা ক্লাসের যে আমি কোর্স বা রিটেন যে কোর্সটা আমি কন্টিনিউ করব, এই 10টা টপিকে আমি প্রত্যেকটা টপিকের জন্য কতটুকু সময় আমি আপনাদেরকে দিব, কয়টা ক্লাস বা কত ইফোর্ট, কত সময় আমি ইফোর্ট আপনাদেরকে দিব, সেটা যদি একটু সংক্ষেপে দেখাই প্লিজ। হ্যাঁ, সেটা কি? ফোকাস রাইটিং। আপনারা দেখেছেন ফোকাস রাইটিং বাংলা এবং ইংলিশ আমরা দুইটাকে সেম মনে করি, বাংলা এবং ইংলিশ এই দুইটা ফোকাস রাইটিংকে আমরা একই সাথে পড়াই, এই জন্য আমি একত্রে করেছি। একত্রে দেখা যায় ফোকাস রাইটিং এর টোটাল 200 মার্কের মধ্যে 55 থেকে 70 মার্ক শুধু ফোকাস রাইটিং এই থাকে। এই 55 থেকে 70 মার্ক ফোকাস রাইটিং, এটা যাতে কোনোভাবেই আপনাদের কাছে অস্বস্তির কারণ না হয়ে থাকে, আপনারা জানেন এই সেক্টরে খুবই কমফোর্ট ফিল করেন, এই জন্য আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ফোকাস রাইটিং এর ক্লাস নিয়ে থাকি। ফোকাস রাইটিং এর ফুল ক্লাসটা তাহিদ স্যার এবং আমি নিব। ওকে, সো ফোকাস রাইটিং এর টোটাল কয়টা ক্লাস রেখেছি এটাকে যদি দেখাই আপনাদেরকে, 9টা ক্লাস। অনলি ফোকাস রাইটিং এর উপর এখানে 9টা ক্লাস থাকবে, টোটাল 18 ঘন্টা আমি এবং তাহিদ স্যার আপনাদেরকে আমরা সার্ভিস দিব। 18 ঘন্টা আপনাদেরকে ক্লাস করাবো, আমার সাথে ক্লাস করবেন। এখন এই 9টা ক্লাসে আমরা যে কাজটা করব, প্রতিদিন আপনাদেরকে 3টা ফোকাস রাইটিং সুন্দর করে লিখাবো এবং মুখস্থ করাই দিব, একদম সুন্দর করে। আমাদের 2 ঘন্টা করে যে ক্লাসটা করেন, যে 3টা ফোকাস রাইটিং আমরা আপনাদেরকে শেষ করব, এই 3টা ফোকাস রাইটিং এ অবসম্ভাবীভাবে আপনি অন্যদের থেকে ভালো লিখতে পারবেন। তাহলে আমি 9টা যদি ক্লাস নিই, প্রতিদিন যদি 3টা করে ফোকাস রাইটিং শেষ করি, 3 নং 27টা ফোকাস রাইটিং আপনি আমার সাথে পড়বেন, 27টা ফোকাস রাইটিং আপনি তাহিদ স্যারের সাথে পড়বেন। সো আমরা নিজেরা যখন আলোচনা করে পড়াবো, অবশ্যই সেটা খুব ভালো হবে। এটা দেখো পড়ানোর ব্যাপারে। এবং আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, আমরা 35টা ফোকাস রাইটিং আপনাদেরকে লিখে দিব। এখন দেখেন বাজারের বই কিন্তু আপনারা পাচ্ছেন এই সকল ফোকাস রাইটিং, আমরা যে ফোকাস রাইটিংগুলো পড়াবো অবশ্যই কিন্তু আপনি বাজারে পাবেন। কিন্তু দেখবেন বাজারে যখন একটা ফোকাস রাইটিং বই বের করে, তারা কিন্তু একটা 300-400 পেজের ফোকাস রাইটিং বই বের করে। হ্যাঁ, এবং তারাও সর্বোচ্চ চেষ্টা করে, কারণ কোনো মানুষ যখন কোনো রিসোর্স নিয়ে আসে, সে তার সর্বোচ্চ চেষ্টা করে রিসোর্সটা নিয়ে আসে। সো বাজারে সে কিন্তু দেখবেন 150-র অধিক ফোকাস রাইটিং লিখতেছে, এবং তাকে বইটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পাবলিশ করতে হয়, যার কারণে কিন্তু তাকে অনেক কিছু মিনিমাইজ করে তাকে কিন্তু ফোকাস রাইটিং এর বইটা তৈরি করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। কিন্তু ভাই আমরা কোনো রকম কোনো কিছুতে স্যাক্রিফাইস করি নাই। আমরা আপনাদেরকে যে 35টা ফোকাস রাইটিং দিব, আপনি জাস্ট একটা বা 2টা ফোকাস রাইটিং দেখতে পারেন, জাস্ট করার জন্য অন্য বইয়ের থেকে। আপনি আমাদের যে ফোকাস রাইটিং 35টা, এই ফোকাস রাইটিং পড়বেন এবং বইয়ে ওই একই ফোকাস রাইটিংটা একটু পড়বেন, আমার অনুরোধ থাকলো। বাজারে বেশ কয়েকটা বই আছে, তখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমরা আমাদের ফোকাস রাইটিংটা লিখেছি। এবং এই একটা ফোকাস রাইটিং আপনি যদি বিশ্বাস করবেন না, এই 35টা ফোকাস রাইটিং লিখতে আমার মিনিমাম আমি 35 দিন নষ্ট করেছি। নষ্ট বলবো না, আমি বিনিয়োগ করেছি, আমি এটা বলবো, কারণ আমার ভাইদের জন্যই তো আমি এটা বিনিয়োগ করেছি। সো আমি একদিনে মাত্র একটা করে ফোকাস রাইটিং লিখেছি। অনেক ফোকাস রাইটিং আছে আমি 2-3 দিন ধরে লিখেছি, কারণ আমার তো এত তাড়া নেই। আমার যেহেতু স্টুডেন্টদেরকে আমি দিব, আমার স্টুডেন্ট কি আমার স্টুডেন্টদেরকে
চাকরি পাওয়াইতেই হবে, আমি কিন্তু এই টার্গেটে পড়াই। আর যারা বই লেখে তারাও কিন্তু চায় যে আমার এখান থেকে কিছু উপকৃত হোক, কিন্তু বই বিক্রি করা তাদের টার্গেট। কিন্তু ভাই আমার টার্গেট কিন্তু বই বিক্রি না, আমার টার্গেট আমার স্টুডেন্টদেরকে চাকরি না পাওয়াইতে পারলে তারা কিন্তু আমার প্রতিষ্ঠানে সফলতা আসবে না, আমার প্রতিষ্ঠানের যে চেরিস্ট একটা গোলে আমি পৌঁছাইতে চাই আমি সেই গোলে পৌঁছাইতে পারবো না। এই কারণেই কিন্তু আমি 2 দিন 3 দিন করে অনেক ফোকাস রাইটিং লিখেছি, এবং আমি আপনাদের এনশিওর করতেছি এই 35টা ফোকাস রাইটিং যেটা আমরা এই রিটেন ব্যাচে প্রোভাইড করব, এই 35টা ফোকাস রাইটিং যদি আপনি পড়তে পারেন, ইনশাল্লাহ যে টাইপের ফোকাস রাইটিং আসুক না কেন, আমি কনফার্ম করতেছি, আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি, আপনি খুব চমৎকার একটা ফোকাস রাইটিং লিখতে পারবেন। এই 35টা ফোকাস রাইটিং মিনিমাম 70 থেকে 80টা টপিক আপনি কভার করতে পারবেন। কেমন? যেমন ধরেন আমি যখন পড়বো ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে বা আমি সিম্পলি যদি বলি যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, বা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা, আমি যখন এই বিষয়গুলো আলোচনা করব এর মধ্যে কিন্তু আমি অনেকগুলো টপিক নিয়ে চলে আসবো, যেমন এসএমই সেক্টর নিয়ে চলে আসবো। এখন এসএমইটা তো ডিরেক্টলি কিন্তু আসতে পারে পরীক্ষায় এভাবে যে দেশের অর্থনৈতিক উন্নয়নে এসএমইর ভূমিকা উল্লেখ করেন। সো আপনি ওই ফোকাস রাইটিংটাও যদি আসে, আমার এই যে বাণিজ্যিক ব্যাংকের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, এই ফোকাস রাইটিং পড়লে আপনি মিনিমাম 3 থেকে 4টা ফোকাস রাইটিং আপনি লিখতে পারবেন। ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা? অথবা আমার আরেকটা ফোকাস রাইটিং আছে যে বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, বা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টে বাংলাদেশের যে জার্নিটা, এটার মধ্যে কি কি করেছি আমি, পভার্টি অ্যালিভিয়েশন আমি এখানে টাচ করেছি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমি টাচ করেছি, রেমিটেন্স টাচ করেছি, আরএমজি সেক্টর টাচ করেছি। সো আরএমজি সেক্টর নিয়ে যখন কোনো ফোকাস রাইটিং আসবে, আমার এই ফোকাস রাইটিংটা পড়লেও কিন্তু আপনি আরএমজি সেক্টরের ফোকাস রাইটিংটা লিখতে পারবেন। তার মানে আমি যে 35টা ফোকাস রাইটিং দিব, আমার তো চিন্তা অনেকগুলো টপিক আমি এর মধ্যে ইনক্লুড করেছি। তবে একটু তোমাদেরকে কষ্ট হবে, সেটা কি, আমার ফোকাস রাইটিংগুলো কম্পারেটিভলি একটু বড়। তোমরা অনেকেই বলেছো স্যার এত বড় তো লেখা যায় না পরীক্ষার হলে। ভাই রে, আমি যদি একটু বড় না দিই, আপনি যদি মনে রাখবেন 100 লাইন পড়লে আপনি পরীক্ষাতে 50 থেকে 60 লাইন আপনি উপস্থাপন করতে পারবেন। এই জন্যই আমি একটু ফোকাস রাইটিংগুলো বড় বড় করেছি। আর আরেকটা টার্গেট, ওই যে আমি যে ফোকাস রাইটিংটা পড়াচ্ছি, শুধু যে ওই ফোকাস রাইটিংয়ে আপনাকে কাজে দেবে তা তো না, অন্যান্য বিষয়গুলো আমি এর মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। এই জন্যই একদম আমাদের তৈরিকৃত নোট আপনারা কিন্তু ফোকাস রাইটিং এ পাবেন। ওকে, আচ্ছা, এরপরে যদি একটু যাই আপনাদেরকে আর্গুমেন্টেটিভ রাইটিং, এখানে 20 থেকে 30 মার্ক থাকে, বেশি থাকে সাধারণত। এই আর্গুমেন্টেটিভ রাইটিং এর জন্য আমরা 2টা ক্লাস নিব, দ্যাট মিন্স টোটাল 4 ঘন্টা আপনি আমার সাথে পড়বেন। একটা আমি নিব, একটা তাওহিদ স্যার নিবে। আর্গুমেন্টেটিভ রাইটিং লেখার খুব ইজি একটা ওয়ে আছে, খুবই ইজি ওয়ে। হ্যাঁ, জাস্ট পক্ষে বিপক্ষে আপনারা আর্গুমেন্টেটিভ রাইটিং অনেকেই ভালো লিখতে পারেন না, কিন্তু একটু বলি 20 মার্কের মধ্যে আর্গুমেন্টেটিভ রাইটিং যারা একদম মানে কিছুই পারেন না তাদেরকেও আমি 13 বা 12-13 পাওয়াইতে পারবো। আর যারা একটু ভাষাগত জ্ঞান আছে সেটা তো আমরাই তৈরি করবো ইনশাল্লাহ, তাদেরকে ইনশাল্লাহ আমি 14-15 পাওয়ানোর সম্ভাবনা। কারণ আর্গুমেন্টেটিভ রাইটিংটা কিন্তু একটু ম্যাথমেটিক্যাল টাইপের মার্ক তোলা যায়। হ্যাঁ, সো এটা একটা ভালো দিক। এখন আসেন কম্প্রিহেনশন এন্ড প্রিসিজ রাইটিং। আমি বলেছিলাম অনেকগুলো টপিক আছে, যেমন ম্যাথে ধরেন 35 আসে ইংলিশে। এখন অনেক ক্ষেত্রে নাই 35-এর মধ্যে আপনার 20-এর অধিক মার্ক পাইতে গেলে কিন্তু বেশ ইফোর্ট দিতে হয়। কিন্তু কিছু কিছু টপিক আছে যে টপিকে কম ইফোর্টে আপনি 20-এর মধ্যে মিনিমাম 80% মার্ক পাবেন, মানে 80% মার্ক ক্যারি করা সম্ভব। 80% মানে কি 20-এর মধ্যে 16 পাবেন। তার মধ্যে যদি একটু বলি সেটা হলো কম্প্রিহেনশন। বাই কম্প্রিহেনশনে মার্ক, ট্রান্সলেশনে মার্ক, প্রিসিজ রাইটিং এ মার্ক তোলা, এটা যে কি পরিমাণ ইজিয়েস্ট একটা ওয়ে, ইউ কান্ট ইমাজিন। জাস্ট একটু আপনাদেরকে গাইডলাইনটা নাই, অথবা আপনার ওই ধরনের প্র্যাকটিসটা নাই। জাস্ট আমি যেভাবে আপনাদেরকে প্র্যাকটিস করাবো সেইভাবে যদি একটু প্র্যাকটিস করেন। এই জন্য আমি করেছি কি, কম্প্রিহেনশনের পরে 4টা ক্লাস রেখেছি, 4টা কম্প্রিহেনশন অ্যান্ড ট্রান্সলেশনে টোটাল 4টা ক্লাস 8 ঘন্টা ইনশাল্লাহ আমি আপনাদেরকে, এবং এই 8 ঘন্টায় আমি পড়াবো। 4টা ক্লাসই কিন্তু আমি নিব, হ্যাঁ, অন্যরা নিবে না। আচ্ছা, এরপরে ট্রান্সলেশনে 40 মার্ক আসে, এবং আমি দেখেছি বাংলাদেশে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ট্রান্সলেশন আসে। এই অনেক সময় কিন্তু কম্প্রিহেনশন আসে না, কিন্তু আপনি বাংলাদেশের নন ক্যাডারের যতগুলো পরীক্ষা দেবেন, আপনি বিসিএস বলেন, ব্যাংক বলেন, যেখানেই রিটেন পরীক্ষা আছে সেখানেই ট্রান্সলেশন আছে। কম্প্রিহেনশন হয়তো নাই, কম্প্রিহেনশনগুলো ব্যাংকে আছে। এই জন্য আমি করেছি কি, ট্রান্সলেশনে আমি একটু ক্লাসের সংখ্যাটা বেশি করেছি। 10 ঘন্টা আমি আপনাদেরকে ট্রান্সলেশন করাবো, 10 আওয়ার্স। ওকে, সেই জন্য 5টা ক্লাস 10 ঘন্টা। এবং আমি এইটা আপনাকে এনশিওর করি, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, প্রিসিজ রাইটিং, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, প্রিসিজ রাইটিং, আমার পার্ট থেকে বলতেছি, এটা আমি আপনাদেরকে ম্যাক্সিমাম, আমি মোর দ্যান 80% মার্ক ইনশাল্লাহ আমি আপনাদেরকে ক্যারি করাইতে পারবো। কম্প্রিহেনশনে 20, ট্রান্সলেশনে 40, 40 আর 20 60। এই 60-এর মধ্যে যদি আপনি 80%, 6টা 48, 60-এর মধ্যে 48 না হলে আমি 45 পড়াইতে পারবো ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ রহিম রহমান এবং আপনাদের প্রচেষ্টা, আল্লাহ রহিম রহমানের ইচ্ছা। বিজনেস লেটার আমি কিছু কিছু পরীক্ষায় 20 মার্ক আসে, তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটা প্রাইভেট ব্যাংকে একটা বিজনেস লেটার আসে। কারণ কি জানেন,
চাকরি পাওয়ার পরে এই যে একটা আপনার এসে লেখা লাগবে না, চাকরি পাওয়ার পরে আপনার জেনারেল নলেজ লাগবে না, চাকরি পাওয়ার পরে আপনার কিন্তু ট্রান্সলেশন করতে হবে না, চাকরি পাওয়ার পরে যে কাজটা করতে হয় সেটা হলো চিঠি লেখা। আমরা প্রতিদিন কিন্তু লেটার, আজকেও আমি 2টা চিঠি লিখেছি কিন্তু, হ্যাঁ সময় আমাকে সবসময় চিঠি লিখতে হয়, হ্যাঁ অগ্রায়ণ পত্র, যেহেতু ম্যানেজার প্রত্যেকটা পত্রের সাথেই তো একটা করে অগ্রায়ণ বা ফরওয়ার্ডিং লেটার যেটা বলে বাংলাতে আমরা অগ্রায়ণ পত্র বলি, সেটা কিন্তু আমার প্রত্যেক দিনই 4-5টা করে লেখা লাগে। সেই জন্য প্রাইভেট ব্যাংকে কিন্তু এই বিজনেস লেটারটা প্রায় আসে। এই জন্য এই বিজনেস লেটারটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে 2 ঘন্টার একটা সেশন, মাঝে মাঝে 20 মিনিট আধা ঘন্টা বেড়ে যায়, কিন্তু একটা ক্লাসই নিব ইনশাল্লাহ, এবং চমৎকার একটা ক্লাস হয়, এটা আমার খুব ফেভারিট একটা জোন। ম্যাথমেটিক্স, এটা তারেক স্যার নেবে, মোট 13টা ক্লাস হবে, 13 দুকানে 26, এখন বাড়ানো হয়েছে, মোট 13 দুকানে 26 ঘন্টা আমরা ম্যাথ করাবো আপনাকে ভাই, 26 ঘন্টা। এবং শুধু করাবো না, এবং এখানে ওরকম না যে আমি যতগুলো ম্যাথ আছে 20-30টা ম্যাথ 40-50টা ম্যাথ একটা চ্যাপ্টারের মধ্যে দিয়ে দিলাম, এই কমন হবেই হবে, ভাই আমি তা করি নাই। আমরা এখানে একটু শ্রম দিয়েছি, একটু ইফোর্ট দিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে একদম এক্সক্লুসিভ যে ম্যাথগুলা, এবং এমন কিছু ম্যাথ দিয়েছি যাতে এগুলা হয়তো ডিরেক্টলি পরীক্ষায় আসবে না, কিন্তু ওই ম্যাথগুলা করলে আপনি ওই চ্যাপ্টারের যে ম্যাথই আসুক না কেন আপনি পারবেন। সেই জন্য আমরা যেহেতু আর্টস ফ্যাকাল্টি নতুন করে আপনারা দেখতেছেন একটু ভিন্ন আদলের ম্যাথ করাচ্ছে, মানে ম্যাথ করে, যেমন দেখেন যদি বিআইবিএম এর কথা বলি, তারা পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, ইন্টারেস্ট এগুলো বেশি দিচ্ছে, কিন্তু যখনই আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন করতেছে তারা কিন্তু একটু লগারিদম টাচ করতে পারে, তারা সেট থিওরি গুরুত্বের সাথে দেখতেছে, তারা লিনিয়ার ইকুয়েশন গুরুত্বের সাথে দেখতেছে, কোয়াড্রেটিক ইকুয়েশন, এই আমরা কি অন্য চ্যাপ্টার কোয়াড্রেটিক ইকুয়েশন করেছে অন্যান্য ডিপার্টমেন্টের জন্য না, কিন্তু আর্টস ফ্যাকাল্টি কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে, তারা কোয়াড্রেটিক যে ইকুয়েশন থেকে কিন্তু তারা কি করতেছে ম্যাথ দিচ্ছে। ওকে, সেই জন্যই আমরা কি করেছি, আমরা একটু একটা ম্যাথ ক্লাস বাড়িয়ে মোট 26 ঘন্টা আমরা ম্যাথের জন্য সেশন রেখেছি, 13টা ক্লাস হবে, এবং এখানে আর্টস ফ্যাকাল্টির জন্য আমরা আরো 2টা ক্লাস আর কি বাড়াই, আমরা 13টা ক্লাস রেখেছি। জেনারেল নলেজ, এটা আপনাদের তুহিন স্যার নেবেন, পুরো রিটেন পার্টটা তুহিন স্যার নেই, অসাধারণ ক্লাস নেই তুহিন স্যার, উনি কৃষি ব্যাংকে আছেন। ওকে, সো তুহিন ভাই কিন্তু আপনাদেরকে এই জেনারেল নলেজ ক্লাসটা নেবে। এবং আমি বলি দেখেন, আমাদের কিন্তু প্রিলি ক্লাস কিন্তু তুহিন স্যার নিচ্ছেন না, শুধু রিটেন পার্টটার জন্যই কিন্তু তুহিন স্যার আমি রেখেছি, কারণ তুহিন স্যার রিটেন পার্টটা এত চমৎকার ওয়েতে, তাকে যদি 5টা ক্লাস দেওয়া হয় তিনি এত সুন্দরভাবে যে রিটেনটা উপস্থাপন করা যায়, খুব চমৎকার ওয়েতে রিটেন ক্লাসটা নেন। এবং তুহিন স্যার এর আগের ব্যাচে তুহিন স্যার কিন্তু নিজের শিটটা দিতে পারেন নাই, উনি আমাকে দুঃখ প্রকাশ করছে, উনি বলছে ভাই এবার যেহেতু আপনার ভিতরে এই, আমি আপনাদেরকে অনেস্টলি প্রতিশ্রুতি দিচ্ছি ভাইয়া, আমি এখন থেকে শিট বানাবো, এবং আমি যদি 5টা শিট আপনাকে দিব, আমি গ্যারান্টি লিখে দিব এই 5টা শিটে মোর দেন রিসেন্ট ইস্যুস বাদে, মানে মোর দেন 90% স্টুডেন্টরা কমন পাবে, 100%ই পাবে, কিন্তু 100 বলা ঠিক না, কিন্তু আমি বললাম পাবেই পাবে আমার স্টুডেন্টরা। সো স্যার কিন্তু আপনাদেরকে 5টা আলাদা করে শিট প্রোভাইড করবেন। আর ফাইনালি ফ্রি হ্যান্ড রাইটিং, জেনারেলি এটা একটা মজার অংশ, কারণ আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং মনে করেন কি আই গো হি গোস, এই মানে এই অনেক সিলি, আমি তো একটু ফেসবুকে যখন নাড়াচাড়া করি, যখন ঢুকি হাবিজাবি জিনিস কম দেখে, যেহেতু আমি টিচিং প্রফেশনে আসি, বিভিন্ন স্যার কিভাবে পড়াই, কোনটা কি, বাজারে বিভিন্ন রকম ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্সে ভরে গেছে, আমি এই ক্লাসগুলো একটু দেখি, মাঝে মাঝে কয়েকটা বইও পাই স্যাররা যখন পাবলিশ করে, সেই বইগুলো দেখি। ফ্রি হ্যান্ড রাইটিংটাকে এত সস্তাভাবে আপনারা উপস্থাপন করেছেন, মানে স্যার বলা ঠিক না, এত সস্তা না ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং আপনি অনার্স মাস্টার শেষ করেছেন, ভালো করে একটা জিনিসটা বোঝেন ভাই, একটু মানে বোঝার চেষ্টা করেন, রিটেন পার্টটা একটু উপলব্ধি করবেন, এখানে আপনার ভিতরে মানে খুব দ্রুত বের হইতে হবে এমন না, একটু বোঝার চেষ্টা করবেন। ভাইরে যখন স্যাররা খাতা দেখেন, আপনাদের খাতা দেখেন কে, ঢাকা ভার্সিটির আইবিএর টিচার, ঢাকা ভার্সিটির আর্টস ফ্যাকাল্টির টিচার, ঢাকা ভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির টিচার, বিআইবিএম এর শিক্ষকরা, প্রত্যেকটা শিক্ষক যারা খাতা দেখে, আমি বলতেছি প্রত্যেকটা শিক্ষক তারা কিন্তু বাইরে অনার্স মানে বাইরে মাস্টার্স করা, এমফিল করা, পিএইচডি করা, প্রত্যেকটা শিক্ষকের মিনিমাম একটা করে আর্টিকেল থাকলেও আছে, একটা না 10-12টা করে আর্টিকেল আছে, এবং প্রত্যেকটা শিক্ষক কিন্তু পেপার পত্রিকায় লেখে। আপনারা জানেন কিনা বিআইবিএম এর সবচেয়ে বেশি যে খাতা কাটে, আমি যদি একটু নামটা আলম স্যার আর কি, আমি হেতে বললাম, স্যার কিন্তু মিনিমাম 150টার উপরে তার রাইট আপ আছে পত্রিকায়। কিসের 150? আমারই পড়া 150টা। সো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যখন স্যাররা খাতা কাটেন, তারা পত্রিকায় লেখেন, তারা বিভিন্ন আর্টিকেল পাবলিশ করেন, তারা যখন ওই পত্রিকার লেখাটা আপনার লেখার মধ্যে পায়, ওই আর্টিকেলে পাবলিশের লেখাটা আপনার লেখার মধ্যে পায়, বিশ্বাস করেন ভাই তারা যে এত খুশি হয় কল্পনা করতে পারবেন না। এখন ওই আপনি ওই সস্তা বাজারের ওই ফ্রি হ্যান্ড রাইটিং না। ফ্রি হ্যান্ড রাইটিং মানে কি? ফ্রি হ্যান্ড রাইটিং মানে হলো ডিরেক্ট ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল,
ডিরেক্ট ভার্ব আইএনজি বা ডিরেক্ট প্রেজেন্ট পার্টিসিপল, এগুলোকে ফ্রি হ্যান্ড রাইটিং বলে। ফ্রি হ্যান্ড রাইটিং মানে ইউজ অফ পাংচুয়েশন, পাংচুয়েশনের ব্যবহারটা কি আপনি বিশ্বাস করবেন না, শুধু দুইটা কমার ব্যবহারের মাধ্যমে আমি আপনার যে কোনো একটা সিম্পল লেখাকে ইনশাল্লাহ আমি একটু মানে যা ছিল তার থেকে 10% আমি স্ট্যান্ডার্ড করলেও করতে পারবো, জাস্ট দুইটা কমার ব্যবহারের মাধ্যমে। ইনশাল্লাহ সেটাও একটু দেখাবো আমি। আচ্ছা, সো এই ছিল আমাদের মূল আলোচনা, মানে আমাদের যে রিটেন ক্লাসটা হবে, টোটাল যে 40টা ক্লাস, কোন টপিকের উপরে কত কি হবে এবং আমরা কিভাবে কি করব, এটা একটু আপনাদেরকে ধারণা দিলাম। এইবার আমি একটু মূল আলোচনায় আসি, ফোকাস রাইটিং প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনায় আসি। আচ্ছা বাপি ভাই, আমার আর হয়তো আধা ঘন্টা 20 মিনিট মতো লাগবে। আজকে যে অফারটা, এটা কি আপনি একটু বলবেন নাকি? না না আমি বলবো। আচ্ছা বাপি ভাই একটু বলুন। না না আপনি আসেন, আপনি বললে ভালো হবে। আচ্ছা, এই অফারটা আমি একটু বলি ভাই। আমার মূল টার্গেটটা হলো ম্যাক্সিমাম স্টুডেন্ট। আমি, তোমরা এখানে 83 জন যুক্ত হইছো, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু 200 জন ছাড়া আমি কিন্তু এই ক্লাস কন্টিনিউ করবো না। অলরেডি 17 জন ভর্তি আছে এবং জানি কালকের মধ্যে হয়ে যাবে ওটা। এবং আজকে যে প্রাইসটা বলবে, অলরেডি 17 জন কত, আচ্ছা কেউ যদি থাকো ভর্তি অ্যাডমিটেড স্টুডেন্ট, সে একটু দেখো কত টাকাতে ভর্তি হয়েছো দ্রুত। কেউ যদি এখানে অ্যাডমিটেড স্টুডেন্ট থাকো যে 17 জন ভর্তি হয়েছো, তারা একটু লিখো কত টাকাতে ভর্তি হয়েছো তোমরা। আচ্ছা হ্যাঁ, 24 ব্যাচও করবা। নূপুর, আচ্ছা অভিক, তোমরা আসো। আচ্ছা নূপুর এবং অভিক দেখেন কমেন্টস করেছে। আচ্ছা শুভও কমেন্টস করেছে, ওরা ওই টাকাতে ভর্তি হয়েছে। নূপুর, অভিক, শুভ, একটা কথা শোনো, একটা মানে প্রতিষ্ঠান চালাই আমরা, অনেক শিক্ষক, আমি একদম ছোট থেকেই আমি ভার্সিটি থেকে পড়াই, হ্যাঁ। এবং আমি বিশ্বাস করো, আমি বিশ্বাস করবা কিনা, আমি যখন ক্লাস 9-এ তখন আমি 8-এর স্টুডেন্ট পড়াই। হ্যাঁ, আমি ক্লাস 10-এ তখন আমি 9-এর স্টুডেন্ট, আমি ফার্স্ট পেপারে 9-এর অংশ পড়িয়েছি। হ্যাঁ, সো দীর্ঘদিন ধরে ক্লাস নিচ্ছি, তো এখানে প্রফেশনটাকে খুব মানে অন্তর দিয়ে ধারণ করি। এটা একদম টাকা কামানো না, এবং আল্লাহ অনেক দিচ্ছে তোমাদের দুয়ায়। যেহেতু ব্যাংকে 8 বছর আছি, বাড়ি বানানোর জন্য 1,10,00,000 নিয়ে নিয়েছি, মোটরসাইকেলের জন্য 3 লাখ নিয়ে নিয়েছি, কম্পিউটারের জন্য 1 লাখ নিয়েছি, এবং বাবা কিছু বেশ স্থায়ী সম্পত্তি রেখে গেছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিছে। হ্যাঁ, তোমাদের দুয়ায় অনেক ভালো আছি। 2 মেয়ে, আরো প্রেশার কমে গেছে। 2 মেয়ের 1 কোটি টাকা দিয়ে দিব, বাকি টাকা সব আমি আর আমার ওয়াইফ মিলে ইনশাল্লাহ লাইফটাকে এবং বাচ্চা কাচ্চা মিলাই লাইফটাকে এনজয় করার ইচ্ছা। হ্যাঁ, সো যেটা বলতে গিয়েছিলাম, চেয়েছি কি জানো, চেয়েছি মূল টাকা এটা না। সো তোমাদের জন্য বলতেছিলাম, আলামিন, অভিক, শুভ, আমি এক্সট্রা টাকাটা তোমাদেরকে রিফান্ড করে দিব। এটা আমার কর্পোরেট ইন্টেগ্রিটি, আমার সততা এই জায়গায়। হ্যাঁ, তোমরা একদম অডিট হবে না। আমি আজকে বলি, আমি যেহেতু এটা বলতে পারো আমি সামনে একটু ব্যস্ততা থাকবে, একটু দেশের বাইরেও আমাকে যাওয়া লাগতে পারে। ইনশাল্লাহ আল্লাহ যদি চাই একটা ডিগ্রি নিয়ে আসবো দেশের বাইরে থেকে, খুব শর্ট টাইমের মধ্যে চলে যেতে পারি। সো এই ব্যাচটাকে আমি সর্বোচ্চ আমার ইফোর্ট দিতে চাই, এবং আমি ব্যাপক উৎসাহী, কারণ 23 সাল ভিত্তিক পরীক্ষাটা খুব নিকটে। সো এর মধ্যে যদি আমার স্টুডেন্টদের রিটেন পার্টটাকে ভালো করতে পারি, আর এমসিকিউ তো আমি ভালো করাইতে পারবো ইনশাল্লাহ। ওকে, সো আমি আশাবাদী, এই জন্য আমি ম্যাক্সিমাম 200 জন স্টুডেন্টকে আমি অবশ্যই আমি এই ব্যাচে ভর্তি করাবো, এবং এটা তোমাদের দায়িত্ব বলে রাখলাম। হ্যাঁ, আচ্ছা সেই জন্য আমি একদম মিনিমাম একটা অফার, বাপ্পি ভাই জাস্ট অল্প সময়ের মধ্যে বলবে, 2-3 মিনিটের মধ্যে, এরপরে আমি শুরু করবো। হ্যাঁ বাপ্পি ভাই প্লিজ। ওকে, এই যারা 1500 টাকাতে ভর্তি হয়েছেন, ঠিক আছে, আজকে যে অফারটা থাকবে, এই অফারের টাকাটা আমরা রেখে বাকি টাকাটা আপনাকে ব্যাক দিব। রবিবার দিন ব্যাক পেয়ে যাবেন, ঠিক আছে। স্যার এটা কত নাম্বার ব্যাচ হবে? এটা হচ্ছে রিটার্ন ব্যাচ 5। আসেন আমরা একটু জাস্ট আমরা দেখি আসলে এই ব্যাচটা কি কি দিব। আমরা শুধু টাকা বললে তো হবে না, কি কি দিতে চাই এটা দেখতে হবে। দেখেন, এটা হচ্ছে 90 দিনের একটা কোর্স। 90 দিন, কয় দিন বলেন? 90 দিন। হ্যাঁ, এই 90 দিনে আমরা কি করাবো? রিটেন কোর্সটা করাবো। টোটাল ক্লাস হবে কয়টা? সাবজেক্ট কয়টা? এখানে সাবজেক্ট হচ্ছে 3টা। এই 3টার মধ্যে ইংলিশ, সবচেয়ে বেশি মার্কস থাকবে ইংলিশে, ঠিক আছে। ইংলিশে আমরা টোটাল ক্লাস দিব কয়টা বলেন? 23টা। 23টা ক্লাস হবে ইংলিশে, টোটাল ক্লাস হবে 23টা, ঠিক আছে। এরপরে ম্যাথস, ম্যাথে ক্লাস থাকবে কয়টা বলেন? 12টা। ওকে, আর হচ্ছে আর একটা সাবজেক্ট আছে এখানে, সেটা হচ্ছে জিকে, জেনারেল নলেজ, এইখানে থাকবে 5টা। এখন দেখেন, এই টোটাল হচ্ছে 40 ক্লাস, 40টা ক্লাস। তাহলে আপনি ক্লাস সংখ্যা কয়টা বলেন? ক্লাস সংখ্যা হচ্ছে 40। আর এক্সাম নিব আমরা হচ্ছে 15টা, ঠিক আছে। এই পরীক্ষাগুলো দিবেন। এই 40টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস কি থাকবে? রেকর্ড থাকবে, জুমে হবে, রেকর্ড থাকবে।
তার মানে এটা হচ্ছে আনলিমিটেড রেকর্ড থাকবে, যতবার ইচ্ছে ততবার করতে পারবেন, ঠিক আছে। সপ্তাহে ক্লাস হবে কয়দিন? উইকলি। উইকলি ক্লাস হবে হচ্ছে 3 ডেজ, 3 দিন, 3 দিন ক্লাস হবে। এর মধ্যে ক্লাস হবে থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এই 3 দিন ক্লাস হবে। ওকে, আমরা খুব দ্রুতই এটা শুরু করে দিব। আর এই কোর্সের জন্য আবারও বলি, এই কোর্সটা অনলাইনে জুমে ক্লাস হবে, রেকর্ড থাকবে, এবং সুপার ডুপার একটা কোর্স হবে। ক্লাস নেবে কয়জন? মাত্র 4 জন। এইখানে আর কেউ ঢুকবে না রিটেন কোর্সে। সুমন স্যার, তারেক স্যার, তাহিদ স্যার, তুহিন স্যার, এই 4 জন। 4 জনের মধ্যে সুমন স্যার আর হচ্ছে তহিদ স্যার পড়াবে ইংলিশ, তারেক স্যার একা ম্যাথ নেবেন, আর হচ্ছে তুহিন স্যার জিকে পড়াবেন। এই 4 জন টিচার এখানে ঢুকবেন। ওকে, তাহলে এটা সুপার ডুপার একটা কোর্স হবে আপনাদের জন্য। আর এইটার জন্য কোর্স ফিটা একটু আমি বলে দেই, সেটা হচ্ছে আমাদের কোর্স ফি, এটা হচ্ছে আমরা 4 নম্বর বেসে নিয়েছিলাম হচ্ছে 1700 টাকা, 4 নম্বর বেসে। হ্যাঁ, মূল পেমেন্ট হচ্ছে 2200 টাকা, মূল পেমেন্ট হচ্ছে 2200 টাকা। ও, এটার 40টা শীট পাবেন পিডিএফ, 40টা শীট পাবেন পিডিএফ। তাহলে মূল কোর্স ফি কত? 2200 টাকা। এখন আজকে যারা ভর্তি হবেন, সেমিনার মানে কি? একটা বাম্পার অফার। সেমিনার মানে একটা বাম্পার অফার থাকে। দেখেন, অনেকে কিন্তু 1500 টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে আমাদের সাথে, 1500 টাকা দিয়ে অলরেডি ভর্তি হয়ে গেছে। কিন্তু আমরা আজকে আর একটু কমাইতে চাই। আজকে যারা আমাদের সাথে যুক্ত হবেন সবার জন্য কত টাকা নিব বলেন? সবার জন্য হচ্ছে 1000 টাকা, সবার জন্য, সবার জন্য 1000 টাকা। ওকে, 1000টা দেখা যায় না, না? তাহলে আমি অন্য কালার দেই, হলুদ দেই না, হলুদ দিলে ফুটবে। এই যে দেখছো, 1000 টাকা। আজকে যারা ভর্তি হবেন, এই কোর্সের ফি হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। এই সেমিনার উপলক্ষে যারা সুমন স্যারকে অনার করে ভর্তি হবেন তাদের জন্য 1000 টাকা। তবে চমৎকার আর একটা খুশির খবর আছে, সেটা হচ্ছে কালকে থেকে যারা ভর্তি হবেন, এই 1500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। কত বলেন? এই 1500 টাকা দিয়ে ভর্তি হতে হবে কালকে যারা ভর্তি হবেন। শুধু আজকের জন্য, অনলি ফর টুডে, অনলি ফর টুডে হচ্ছে 1000 টাকা। এখন টাকা কিভাবে পাঠাবেন? আগে যেভাবে ভর্তি হয়েছেন। স্যার, এটা কত নাম্বার ব্যাচ হবে? এটা হচ্ছে ব্যাচ নাম্বার 5, প্রিমিয়াম রিটার্ন ব্যাচ 5, ঠিক আছে। তাহলে এইটা এখন টাকা কিভাবে পাঠাবেন? আগে যেভাবে ভর্তি হয়েছিলেন সেভাবে টাকা পাঠাবেন। তারপর আমি একটু বলে দেই, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, এটা হচ্ছে আমাদের বোর্ড কি হয়ে গেছে নাকি ভাইয়া? হ্যাং হয়ে গেছে। এই যে বিকাশ নাম্বার হচ্ছে 01896, এরপরে 224200, এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার। হ্যাঁ, আর হচ্ছে নগদ নাম্বার, নগদ নাম্বারও দিতে পারেন, 01896 224201, এটা হচ্ছে নগদ নাম্বার। এই দুইটা নাম্বারে কি করতে হবে বলেন? এই দুইটা নাম্বারে পেমেন্ট করতে হবে। সেন্ড মানি করলে টাকা যাবে না। এই যে লিখে রাখতেছি, পেমেন্ট করতে হবে। ওকে, পেমেন্ট করলেই টাকা যাবে, তাছাড়া টাকা যাবে না। ওকে, থার্ড বেসে যারা ভর্তি হয়েছিল তাদেরকে আবার নতুন করে ভর্তি হতে হবে, তাদের আর করতে হবে না, তারা রিভিশন করতে থাকেন। আর এই ব্যাচটা অ্যাসাইনমেন্ট করা বাধ্যতামূলক। 10টা প্রথমে কালকে 10টা ফোকাস রাইটিং এর টপিকস দিব। এই টপিকস গুলোর উপরে অ্যাসাইনমেন্ট করা বাধ্যতামূলক। অ্যাসাইনমেন্ট করতে হবে, আপনাকে অ্যাসাইনমেন্ট করে দেখাইতে হবে, ঠিক আছে। এরপর দেখেন, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যার যেখানে প্রবলেম আছে, আমার নাম্বার, যার যেখানে প্রবলেম হবে নক দিবেন। কাকে বলেন? আমাকে। এটা হচ্ছে আমার নাম্বার, BAPPI বাপ্পি, DAS বাপ্পি দাস। ফোন নাম্বার কত? 01896 224210। এটা হচ্ছে আমার নাম্বার। অল টাইম অ্যাক্টিভ থাকে, 24 আওয়ার্স অ্যাক্টিভ। যদি কখনো অ্যাক্টিভ না থাকি তাহলে কি করব? আপনার মিস কল অথবা রেসপন্স পাইলে আমি একটু পরে আবার রেসপন্স করব, ঠিক আছে।
তাহলে বাপ্পিদা সেই নাম্বারে যোগাযোগ করবেন এই ব্যাচটা সম্পর্কে যত তথ্য জানার আছে। এই ব্যাচটা আমি আবারও বলি, এই ব্যাচটাতে আমরা একটু অন্যভাবে সাজাইছি, বুঝছেন। সুমন স্যার হচ্ছে টোটালি দায়িত্ব নিয়ে নিছে। তো সুমন স্যার টোটালি যখন দায়িত্ব নেয় তখন আর আসলে আমাদের কিছু করার থাকে না, আমাদের কিছু বলার থাকে না, ওটার সার্ভিস অটো সুন্দর হয়ে যায়, ঠিক আছে। দেখেন আপনারা যারা এই কোর্সটাতে ভর্তি হবেন, প্রথমে স্যাররা কি করবে, আচ্ছা এটা আলোচনা শেষ, হ্যাঁ স্যারের আলোচনায় আমরা চলে যাব। প্রথমে হচ্ছে নাম্বার 1, দেখেন সিলেবাস বিশ্লেষণ করবে। সিলেবাস বিশ্লেষণ যদি আপনারা কেউ নিজে নিজে বাসায় পড়তে চান তাও এইভাবে পড়তে পারেন। প্রথমে সিলেবাস বিশ্লেষণ করবেন যে সিলেবাসে প্রিভিয়াস কি আসছে, ঠিক আছে। সিলেবাস বিশ্লেষণ করবেন প্রথমে যদি বাসায় নিজে নিজে পড়তে চান। আসলে এগুলো কি মেন্টর ছাড়া হয় না, বুঝছেন। তারপরেও যারা আছে না, যে আপনারা 2-1 জন আছেন ভর্তি হবেন না কিন্তু নিজে নিজে ভালো করতে চান, তাহলে কি করবেন, প্রিভিয়াস কোশ্চেন গুলো খুব ভাজা ভাজা করে দেখবেন। ওকে, যত কোশ্চেন আছে এগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে দেখতে হবে। নাম্বার 2 কি, 2 নম্বর 5টা পদ্ধতি। এরপর দেখেন বিষয় ভিত্তিক, সিলেবাস দেখা শেষ, এরপরে কি করবেন, বিষয় ভিত্তিক ভাবে এই স্যার চলে আসছেন, ঠিক আছে, বিষয় ভিত্তিক পড়বেন, ঠিক আছে। স্যাররা কিন্তু এইভাবেই পড়াবেন, ঠিক আছে। প্রথমে সিলেবাস সুন্দর করে বিশ্লেষণ, আপনি নিজে নিজে বিশ্লেষণ করলে বুঝবেন না কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। স্যাররা কি করবেন, সুন্দর করে সিলেবাস বিশ্লেষণ করে আপনাকে যতটুকু দেওয়ার ততটুকু দিবেন। বেশি ভাই আপনি নিতে পারবেন 40 কেজি, আপনাকে তো 80 কেজি দিয়ে লাভ নাই, ঠিক আছে। এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। স্যার স্যার আজকে 1000 টাকার অফার দিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ এটাই তো কথাবার্তা ছিল। 1000 টাকার অফার দিয়ে দিচ্ছি, যারা 1500 টাকা দিচ্ছে তাদের 500 টাকা ব্যাক করে দেবো স্যার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বাপি ভাইকে। আমি একদম এইটাই বলেছিলাম। হ্যাঁ আমি তোমাকে বলি, আমি চেয়েছি যে বাপি ওকে থ্যাংক ইউ। আচ্ছা, আমি চেয়েছি যে বেশি স্টুডেন্টদেরকে সার্ভিস দিতে। অনেকেই আছে, যদিও এটা চিন্তা করা ঠিক না, অনেক স্টুডেন্টকে দেখছি যে স্যার টাকা বেশি, টাকা নিয়ে চিন্তা করে। তা না, আমি আপনাকে সবসময় বলি ক্যারিয়ারের জন্য ইনভেস্ট করবেন। সয়ার অন গড, আমি এই মাসে 46,000 টাকা ইনভেস্ট করছি ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জন্য। সো প্রতি মাসে আপনি অবশ্যই আপনার অর্জিত আয়ের কিছু অংশ নিজের ডেভেলপমেন্টের জন্য ইনভেস্ট করতে হয়, এটা আপনারা বুঝেন না। সো যাই হোক, তারপরে অনেক স্টুডেন্ট বলে স্যার বেশি স্যার 1500 টাকা সম্ভব না। যার জন্যই আমি বলেছি 1000 টাকা। এবং আমি আপনাদেরকে বলতেছি ভাই, আমি সুমন গ্যারান্টি দিচ্ছি এই 1000 টাকা 10 গুণ আমি গুনে আপনাকে বুঝাই দিব, গুনে ইনশাল্লাহ। শুধু আপনাকে সময়টা বের করতে হবে। ক্লিয়ার বিষয়টা? আর ওই যে মেয়েটাকে জনতা কৃষি ব্যাংকে চাকরি পাইলো, কে জানো, কৃষি ব্যাংকে ভাবির ফ্রেন্ড। আচ্ছা আমি ভুলে গেছি, মৌসুমী। আচ্ছা মৌসুমী যুক্ত আছে এখানে। এরপর প্রাইমারি ব্যাংকে চাকরি ছাড়ালাম, কি জানো, আমি ভুলে গেলাম, আজকেও কথা হয়েছে। তোমরা কনফার্ম এগুলাতে কোনো টেনশন করার চিন্তা নেই। হ্যাঁ অবশ্যই আগে সেন্ড করো, আমি তারপর তোমাদের সাথে কথা বলবো। এটা নিয়ে সুমন ভাই তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছে। ওকে আচ্ছা আসো, তাহলে আমি একটু চলে যাই। আমাদের একটু জাস্ট এক পলক তোমাদেরকে একটু করে একটু এক্সপ্লেইন করি, তোমাদের ভালো লাগা কাজ করবে। হ্যাঁ আচ্ছা, ফোকাস রাইটিং আমি যদি বলি, ওই যে বাপ্পি ভাই যেটা বললো, প্রথমে কি করতে হয়, সেগ্রিগেট করতে হয়। তুমি যদি এলোমেলো ভাবে অনেক কিছু পড়ো, দেখবা অনেক পড়ার পরেও তোমার কাছে মনে হবে না কোনো কিছু হয়নি, গুছানো হয়নি। এই জন্য হয়তো হয় কি, তোমার প্রস্তুতিটাকে আগে কি করে নেবা, তোমরা সেগ্রিগেট করে নিবা। এখন কিভাবে তুমি ভাগ করে নিলা, ধরো তুমি ফোকাস রাইটিং পড়তেছো। ফোকাস রাইটিং এর জন্য আমরা যত ফোকাস রাইটিং পড়াবো না কেন, এই ফোকাস রাইটিং আমরা 4টা সেগমেন্ট বা 4টা ক্যাটাগরিতে আমরা ভাগ করব। এবং ব্যাংকে তাই আসে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, দেখবে ব্যাংকে তাই আসতেছে। এই ক্যাটাগরিগুলো কি কি দেখো, প্রথমত ব্যাংক অ্যান্ড ব্যাংকিং রিলেটেড ফোকাস রাইটিং। এই টাইপের ফোকাস বাংলাদেশে যত ফোকাস রাইটিং দেখবা, হয় ব্যাংক অ্যান্ড ব্যাংকিং রিলেটেড থাকবে, অথবা ইকোনমি রিলেটেড থাকবে, অথবা পরিবেশ সম্পর্কিত থাকবে। আরেকটা আমি ভাগ করেছি যেগুলো এটার্নাল ইম্পর্টেন্ট ফোকাস রাইটিং, যেটাকে বলি চিরায়ত গুরুত্বপূর্ণ কিছু ফোকাস রাইটিং আছে না, যেমন ব্লু ইকোনমি, ও আগামী 10 বছর ইম্পর্টেন্ট। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আগামী 10 বছর ইম্পর্টেন্ট। এগুলাকে আমি আর কি এটার্নাল ইম্পর্টেন্ট ফোকাস রাইটিং বলি। সো তুমি তোমার ফোকাস রাইটিং গুলাকে এইভাবে 4টা ভাগে ভাগ করে নিবা, তাহলে তোমার জন্য ভালো হবে। এখন এবার তুমি দেখবা এই 4টা ভাগের মধ্যে কি কি পড়া যায়। যেমন আমরা তোমাদেরকে একটা নমুনা দিচ্ছি, এর সাথে আরো কিছু যুক্ত হবে। আমি যদি তোমাদেরকে দেখাই ব্যাংক অ্যান্ড ব্যাংকিং রিলেটেড ফোকাস রাইটিং, এর মধ্যে আমি তোমাকে কি কি পড়াবো জাস্ট কয়েকটা তোমাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ ব্যাংক অ্যান্ড ব্যাংকিং রিলেটেড মধ্যে আমি তোমাদেরকে মোট 7টা ফোকাস রাইটিং পড়াবো।
মোট 7টা ফোকাস রাইটিং। এই 7টা ফোকাস রাইটিংই কিন্তু আমি তোমাদের লিখে দিব আমার নিজের হ্যান্ড নোট ইনশাল্লাহ, ওকে। সো অথবা তাহিদ স্যারের হ্যান্ড নোট, যে যেটা নেবে। ব্যাংক অ্যান্ড ব্যাংকিং এবং ইকোনমি রিলেটেড আমার হ্যান্ড নোট, এই দুইটা আমি আমার পার্ট নিব, হ্যাঁ। আর তাহিদ স্যার নিবে হলো তোমার পরিবেশটাও আমি দেখাবো। তাহিদ স্যার নেবে কমন যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো তাহিদ স্যার নিবে। যেমন দেখো ব্যাংক অ্যান্ড ব্যাংকিং এর মধ্যে রোল অফ ব্যাংকিং সেক্টর ইন ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ, এটা পড়লেই কিন্তু ব্যাংকের অবদান। এখন দেখো আমি পড়াইছিলাম রোল অফ ব্যাংকিং সেক্টর ইন ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ। আচ্ছা, একটা ব্যাংকে কয়দিন আগে আসলো রোল অফ কমার্শিয়াল ব্যাংক ইন ইকোনমিক গ্রোথ অফ বাংলাদেশ, ইন রুরাল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। একই, এটা লিখলে কিন্তু ওইটাও লিখতে পারবা। স্যার পেমেন্টের টাইম কাইন্ডলি এক্সটেন্ড করা যাবে আগামীকাল পর্যন্ত। বিপ্লব, এটা রিকোয়েস্ট করা যাবে না, 1000 টাকা এটা এই পর্যন্ত তুমি দেখছো অলরেডি 17 জন ভর্তি হয়ে আছে, হ্যাঁ। ওদেরকে কিন্তু আমার টাকা রিফান্ড করতে হবে, 9500 টাকা রিফান্ড করতে হবে। আচ্ছা, যদিও সেটা টাকাটা খুব বেশি না, তারপর আমি খুব ভালো লাগবে, কারণ আমি চাই একটা স্বচ্ছতা এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট, ক্লিয়ার। সো এখানে রিফান্ডের এক্সটেন্ডের কিছু নেই, 1000 টাকা এটা নাথিং, আজ রাত 12টা পর্যন্ত আছে। আচ্ছা ওকে, এবার আসো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, বাংলা এসেটাও আমি লিখে দিব। এরপরে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ভাই ব্যাংকের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, আর এটা হলো গ্রিন সাস্টেইনেবল ব্যাংকিং, যেটা গ্রিন ব্যাংকিং আমরা বলতেছি, গ্রিন ব্যাংকিং, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখো সাস্টেইনেবল ফিনান্স অথবা গ্রিন ব্যাংকিং। না, নন পারফর্মিং লোন, তোমরা তো এখন সকলেই জানো বাংলাদেশে ব্যাংকের জন্য সবচেয়ে বড় অভিশাপ কি? এনপিএল। 5টা ব্যাংক 6টা ব্যাংক একসাথে মার্জ হবে, অন্যান্য ব্যাংকের অবস্থা খারাপ এই এনপিএল এর কারণেই কিন্তু। সো এনপিএলটা যে কোনো এক সময় পরীক্ষায় দিতে পারবে। আর এনপিএলটা আমার যদি কেউ ফোকাস রাইটিংটা পড়ো, আশা করি তোমার খুব ভালো লাগা কাজ করবে। চ্যালেঞ্জেস ফর দ্য ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ, ফাইনালি ডিজিটাল ব্যাংকিং। দেখো এই 7টা যদি পড়ো, ব্যাংকিং সেক্টর সম্পর্কিত কিন্তু কোনো ফোকাস রাইটিং তোমার কিন্তু বাদ থাকতেছে না, এবং যাই আসুক না কেন তুমি কিন্তু এর মধ্যে লিখতে পারবে। এইভাবে একটু ভাগ ভাগ করে নিলে তোমার জন্য প্রস্তুতিটা ভালো হবে। যেমন আমার প্রথম 2টা ক্লাসে কিন্তু ব্যাংক অ্যান্ড ব্যাংকিং রিলেটেড ফোকাস রাইটিং। এরপর যদি একটু দেখি ইকোনমি রিলেটেড ফোকাস রাইটিং এর মধ্যে কিন্তু আমার 2য় ক্লাস কিন্তু ইকোনমি রিলেটেড ফোকাস রাইটিং। এই যে দেখো আমি কিন্তু এই ফোকাস রাইটিং গুলা ইকোনমি রিলেটেড মধ্যে দেখাবো। আমার প্রথম যে ফোকাস রাইটিং, বাংলাদেশের জার্নি টু সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, বাংলাদেশের জার্নি টু সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টে বাংলাদেশের যে জার্নিটা। দেখো এটা কিন্তু এই এসেটা খুব চমৎকার একটা এসে, এবং এই এসেটা যদি তুমি পড়ো অর্থনীতি রিলেটেড প্রায় সবগুলো এসে তোমার টাচ হয়ে যাবে। কেমন? যেমন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট টাচ হবে, রেমিটেন্স টাচ হবে, গার্মেন্ট সেক্টর টাচ হবে, এগ্রিকালচারাল সেক্টর টাচ হবে, পভার্টি রিডাকশন সেক্টর টাচ হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এই অংশটুকু কিন্তু টাচ হবে তোমার, হ্যাঁ। সেইটা একটু খুব মজার, তোমার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যারা আমার সাথে ফেসবুকে আসো বা যারা এখন কোর্সটা করতে হয়তো একটু মনে হচ্ছে যে বার্ডেন হবে, তারা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে এই ফোকাস রাইটিংগুলো তোমরা আগে শেষ করবে, হ্যাঁ। আরো কিছু ফোকাস রাইটিং অবশ্যই আছে, কিন্তু আমি জাস্ট কয়েকটা নমুনা তোমাদেরকে দিয়েছি। এনভায়রনমেন্ট রিলেটেড, ভাই দেখেন আপনি লাস্ট 4টা কোশ্চেন দেখেন, 5টা কোশ্চেন দেখেন, এনভায়রনমেন্ট রিলেটেড কিন্তু আছেই আছে। সো এনভায়রনমেন্ট রিলেটেড এই অংশটুকু কিন্তু আপনাকে গুরুত্বের সাথে নিতে হবে, পরিবেশ সংক্রান্ত। সো এই 4টা এসে এবং পরিবেশ সংক্রান্ত আমার 2টা ফোকাস রাইটিং লেখা আছে, সেটা হলো কোনটা? ক্লাইমেট চেঞ্জ এন্ড বাংলাদেশ আর বৈশ্বিক উষ্ণায়ন ও বাংলাদেশ, বৈশ্বিক উষ্ণায়ন ও বাংলাদেশ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ। আমি ইংলিশ এবং বাংলা 2টাই লিখে দিয়েছি, হ্যাঁ, এবং চেষ্টা করেছি একটু ভালোভাবে লেখার চেষ্টা করেছি, আপনারা পড়লে বুঝতে পারবেন। আর একটা কমন ইম্পর্টেন্ট ফোকাস রাইটিং যেটা আমি বলতে গিয়েছিলাম, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। কমন ইম্পর্টেন্ট এইগুলাই মধ্যেই তুমি পাবে ইনশাল্লাহ, এগুলাই। যেমন দেখো সামনে 2023 সাল ভিত্তিক ফোকাস রাইটিং এর জন্য সবচেয়ে 2টা মোস্ট ইম্পর্টেন্ট যদি তোমাদের আমি ফোকাস রাইটিং বলি, সে কিন্তু এই 2টা, কালচারাল ভ্যালুস ইন আওয়ার সোসাইটি আর একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি, কারণ তোমরা জানছো এখন কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে, তাই না? ওই যে রাজবাড়িতে কিন্তু মাজার পোড়াই দিল, হাটহাজারি মাদ্রাসা, এখন কিন্তু এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ পাচ্ছে। সেই 2টা তোমরা একটু ভালো করে দেখবে। 36শে জুলাই নন ক্যাডারের পরীক্ষাগুলো দেখো, 36শে জুলাই কবে দিয়েছি তোমাদেরকে লাস্ট, তুমি এই বছরের 25 সালে যতগুলো নন ক্যাডারের পরীক্ষা হয়েছে দেখো এই কোশ্চেনটা কতবার আসছে। আর এটা ব্যাংকের জন্য এটা ইম্পর্টেন্ট, রোল অফ ইউথ ইন ডেমোক্রেটিক জার্নি অফ বাংলাদেশ, এটা কিন্তু ব্যাংকের জন্য খুব ইম্পর্টেন্ট। যাই হোক, এভাবে কিছু আমি কমন তোমাদের ইম্পর্টেন্ট ফোকাস রাইটিং আমরা তোমাদেরকে পড়াবো, ওকে। আচ্ছা, ফোকাস রাইটিং কোন বই থেকে পড়বা বা আমি আমার লেকচার শিটটা কোথা থেকে তৈরি করেছি, দ্যাট মিনস আমি যে আপনাদের যে ফোকাস রাইটিংগুলো দিয়েছি এগুলো আসলে আমি কোথা থেকে নিয়েছি, বা আমি বাজারের কোনো বই নেইনি, বিশ্বাস করেন। আচ্ছা, যেখান থেকে নিয়েছি আমি সেটা যদি বলি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আছে, খুব চমৎকার একটা ওয়েবসাইটে কিন্তু অনেক তথ্য আছে, ওই তথ্যগুলো আমি এখান থেকে নিয়েছি। অর্থনৈতিক সমীক্ষা খুব চমৎকার একটা বই, আপনি যদি অর্থনৈতিক সমীক্ষার 6টা যে চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে যদি ভূমিকাটা আপনারা পড়েন, তাহলে কিন্তু আপনার বাংলা ভাষার লেখার কিন্তু মান অনেক বেড়ে যায়, হ্যাঁ। এরপরে
আরো কিছু আছে আমার MOF, হ্যাঁ, মিনিস্ট্রি অফ ফিনান্সের কিন্তু 4টা ভাগ আছে। তার মধ্যে FDI এবং ইকোনমিক যে পার্ট নিয়ে তারা কাজ করে, MOF এর আপনি ওয়েবসাইটটা ঘাটবেন, খুব চমৎকার ভাবে ইকোনমিক রিভিউটা কিন্তু তাদের দেওয়া আছে, খুবই চমৎকার। এরপরে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি মাসে 2টা করে ফোকাস রাইটিং, ওখান থেকেও আমি কিছু সহযোগিতা নিয়েছি। আরেকটা কি, আমি পত্রিকা, প্রচুর পরিমাণে আমি পত্রিকা নিয়েছি, জার্নাল থেকে কিন্তু আমি আমার শীটগুলা আর কি তৈরি করেছি। আর মোহিত সম্পাদকীয়, এটাও কিন্তু আমি এখান থেকেও কিন্তু আমি কিছু তথ্য নিয়েছি, হ্যাঁ, যেখান থেকে যেটা নিয়ে আমি সেটা এখানে প্রকাশ করি। স্যার আমি অনলাইন ব্যাচে 25 ব্যাচের স্টুডেন্ট, আমি কি রিটেন, ভাই তুমি করতে পারো, তোমার যদি 23 সাল ভিত্তিক সার্কুলার অ্যাপ্লাই করা থাকে, আর 23 সাল ভিত্তিকে যদি তোমার অ্যাপ্লাই করা না থাকে তাহলে তুমি এখন করো না, পরে করবা। কিন্তু যদি 23 সাল ভিত্তিক সার্কুলার অ্যাপ্লাই করা থাকে মাস্ট করবা, কারণ আমাদের ক্লাসটা হবে শুক্র শনি, হ্যাঁ, শুক্র শনি, আর মাঝখানে যে কোনো একটা দিন রাত্রে, রাত 9টার দিকে হবে। ক্লিয়ার বিষয়টা? সো তোমার কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না অন্যান্য ব্যাচের সাথে। আচ্ছা, এইবার যদি একটু তোমাদেরকে জাস্ট একটা অংশ দেখাবো, ফ্রি হ্যান্ড রাইটিংটা, হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং এ এটা তোমরা অনেক সস্তা করে ফেলেছো, আমি অনেকবার একটু আগেও টাচ দিয়েছিলাম। ফ্রি হ্যান্ড রাইটিং এ কি কি আমি তোমাদেরকে পড়াবো সেটা যদি একটু তোমাদেরকে দেখাই। ভাই আমার ফ্রি হ্যান্ড রাইটিং এ 2টা ক্লাস আমি নিব। এই 2টা ক্লাসে আমি তোমাদেরকে কি কি পড়াবো? প্রথমে যেটা পড়াবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আপনার মনে হয় স্যার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা আপনি রিটেনে পড়াবেন কেন? ভাই রে শোনো, একটু তোমরা তো কম খাটো, আমরা একটু পাগল মতো ছিলাম, কারণ আমি একটু দরিদ্র পরিবার থেকে এসেছি, আমাদের চাকরিটা না খুব দরকার ছিল, এই জন্য আমরা না একটু পাগলের মতো ব্যবহার করতাম চাকরি পাওয়ার জন্য। আমি তোমাকে বলি, আমার BIBM এর একজন শিক্ষক এবং ঢাকা ভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্ট, আমার সময় ইকোনমিক্স ডিপার্টমেন্ট পরীক্ষা নিত, হ্যাঁ, এই 2টা শিক্ষকের সাথে আমি একটু কথা বলার সুযোগ হয়েছিল, যারা রিটেনের খাতা দেখে। আমি বলছি তাদেরকে, স্যার রিটেনের খাতা কাটার সময় আপনারা কিভাবে একটি স্টুডেন্টকে মূল্যায়ন করেন? তখন 2টা টিচারই প্রথম উত্তর সেম, পরের উত্তরগুলো সেম না। প্রথম উত্তর কথা হলো যে আমাকে তারা সুমন বলে ডাকতো, যে সুমন আমি খাতা দেখার সময় যে কাজটা করি সেটা হলো প্রথম বিষয়টা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আপনার যদি সাবজেক্টের সাথে ভার্বের মিল না থাকে, আপনি যত বড়ই লেখেন না কেন, যত স্ট্যান্ডার্ডই লেখেন না কেন, আপনাকে ওই সেন্টেন্সের জন্য 0 দেয়। তার মানে আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে। এই জন্য রিটেনে কিভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনি ব্যবহার করবেন যাতে আপনার ভুল না হয়, আপনার চোখ যাতে খুলে যায়, এই কাজটাই কিন্তু আমার ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হলো ভাই ডিরেক্ট পাস্ট পার্টিসিপল, যেটাকে আমি একটু শর্টকাটে বলি ডিরেক্ট ভার্ব আইএনজি, এই 2টার আরেকটা নাম আছে, সেটা হলো রিডিউসড ক্লজ। ভাই এটা যে রিটেনের জন্য কত ইম্পর্টেন্ট একটা টপিক, ইউ কান্ট ইমাজিন। আপনার লেখার মানটাকে সমৃদ্ধ করার জন্য এই রিডিউসড ক্লজ এটা ফরজে আইন। সো আপনার যে যত রিডিউসড ক্লজ ইউজ করতে পারবেন তত ভালো। এখন আপনার জাস্ট একটা পত্রিকা দেখলেই বুঝতে পারবেন, আজকেই আপনি ডেইলি স্টার হোক, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস হোক, যে কোনো একটার আপনি সম্পাদকীয়টা পড়বেন, জাস্ট প্রথম 5 লাইন পড়ার মধ্যেই দেখবেন আপনি হয় রিডিউসড ক্লজ পাবেন, না হয় পাংচুয়েশন বা অ্যাপোজিশন পাবেন, হ্যাঁ। আচ্ছা, এরপর আরেকটা পড়বো অ্যাপোজিটিভ এক্সপেনশন বা লিঙ্কিং, কমার মাধ্যমে আমরা যে অ্যাপোজিশন ইউজ করি, এই অ্যাপোজিশনটা একটু দেখাবো। আরেকটা 2 নাম্বার ক্লাসে দেখাবো রিস্ট্রাকচারিং অফ সেন্টেন্স। ভাই আপনি ওই যে বলছিলাম না, আপনি যত সহজ সেন্টেন্সই লেখেন না কেন, এই সেন্টেন্সটাকে ইনশাল্লাহ আমি একটু স্মার্ট ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব বা পারবো, আপনাদের পক্ষে সম্ভব হবে। সেটাই হলো রিস্ট্রাকচারিং অফ সেন্টেন্স, যেটা আমি সেকেন্ড ক্লাসে দেখাবো। আরেকটা হলো সেন্টেন্স এক্সটেনশন। ভাই আমরা কি লিখি যখনই কোনো কিছু আসে, বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, সেই ক্লাস 5-এর যে পরীক্ষায় বৃত্তি পরীক্ষায় লিখছি, 8-এর বৃত্তি পরীক্ষা, এখন মাস্টার্স পাস করছি, তাও সেই বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি না, এমন না। লেখাটা একটু স্মার্ট হইতে হয়, সেন্টেন্সটাকে একটু ব্রড করলে সুন্দর লাগে। আপনি আজকে একটা পেপার পড়েন, পেপারের লেখার প্রথম সেন্টেন্সটা দেখেন তো ছোট না বড়, দেখবেন তারা সেন্টেন্সগুলো কিন্তু একটু বড় বড় করে লেখে। এই জন্য একটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে বড় করতে হয় এটা কিন্তু আমি আমার দ্বিতীয় ক্লাসে দেখাবো। সো ফ্রি হ্যান্ড রাইটিং এ ভাই আমি এইগুলা দেখাই, আমি ওই যে মানে খুব সিম্পল জিনিস না, ওটা আমি দেখাবো না। ক্লিয়ার বিষয়টা? সো ফ্রি হ্যান্ড রাইটিং এর বিষয়টা আমি এখানে রাখলাম। আমি কয়েকটা উদাহরণ দিয়েছিলাম, ডিরেক্ট পাস্ট পার্টিসিপল, ডিরেক্ট ভার্ব আইএনজি, এটার এখন দেখাচ্ছি না যেহেতু ক্লাসে হবে, এবং এই ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস একটা আমি লাইভ নিব, আমি কথা দিলাম, তোমরা একটু দেখো জাস্ট বোঝানোর জন্য যে ফ্রি হ্যান্ড রাইটিং জিনিসটা কি, হ্যাঁ, তাহলে বুঝতে ভালো লাগবে তোমাদের। আচ্ছা ওকে, সো ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আর কথা বলতেছি না, অ্যাপোজিটিভ এক্সপেনশন এগুলো একটা এক্সাম্পল দেখাইতে চেয়েছিলাম, কিন্তু একটু দেরি করে ফেলেছি বলে আর এই বিষয়টা দেখাবো না। আমি আরেকটা ফাইনাল বলে দিই, যারা ফেসবুকে আসো ভাই, অনেস্টলি স্পিকিং ভাই, রিটেনের এই কোর্সটা তোমরা যদি 1000 টাকা দিয়ে করো, আমি বলবো তোমাদের ভিতরে ইনার বিউটি কাজ করবে, একটা দেখবে যে খুব ভালো লাগা কাজ করবে, হ্যাঁ, কামনেস কাজ করবে, এবং খুব তোমার একটা ভালো প্রস্তুতি হবে। ইনার বিউটি দিয়ে তো আমার বড় বিষয় না, আমার বিষয়টা চাকরি পাইতে হবে। সো তোমরা যারা চাকরি পেতে চাও 23 সাল ভিত্তিক, আচ্ছা 1000 টাকা তো এটা রিটেন করেই দেখি না,
আর যারা সুমনকে বা টার্নিং পয়েন্টকে জানো তাদের তো আর এই বিষয়টা বলার দরকার নেই। ওকে, সো ফেসবুকে যেহেতু আছে এই জন্য বারবার একটু ইনসিস্ট করতেছি, 1,000 টাকা, দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি। টার্নিং পয়েন্টের ইতিহাসে রিটেন কোর্স 1,000 টাকা, এবং আমি ইনশাল্লাহ লিখে রাখো তোমার মোর দেন 20টার বেশি ক্লাস নিব, মোর দেন 20 ক্লাস আমি নিব। হ্যাঁ, সো ইনশাল্লাহ এখানে তারেক স্যার ম্যাথ নেবে, আমি ম্যাথ নিব, আমি 3টা নিব, তারেক স্যার 10টা নিবে। ইংলিশে আমি ট্রান্সলেশন 5টার ক্লাস 5টায় আমি নিব, কম্প্রিহেনশন 4টার ক্লাস 4টায় আমি নিব, আর্গুমেন্টেটিভ রাইটিং আমি একটা নিব, তাহিদ স্যার একটা নেবে, ফোকাস রাইটিং 9টার মধ্যে আমি মিনিমাম 4টা নিব, তাহিদ স্যার 5টা নিবে। সো এইভাবে আমাদের ক্লাসগুলো, বিজনেস লেটারের ক্লাস সম্পূর্ণ আমি নিব। হ্যাঁ, ওকে, সো ইনশাল্লাহ। ওকে, সো আসো ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি জাস্ট লেকচার 1টা তোমাদেরকে দেখাই, আমি অন্যগুলো আলোচনা করতেছি না। আমি লেকচার 1-এ ধাপ করে না ভাই আমি ট্রান্সলেশনে প্যাসেজ ট্রান্সলেশনে চলে যাব না। এই তোমরা জানো না ট্রান্সলেশন ম্যাথের মতো একটা মার্ক আসে, এবং ট্রান্সলেশনটা এটা অনেক স্টুডেন্ট বলে স্যার ট্রান্সলেশন পারি না, কিন্তু আল্লাহর রহমত হয়তোবা আমি সেই ছোট থেকেই ট্রান্সলেশনে ভালো। আমার ভালো মনে আছে ক্লাস 5-এ আমাদের বৃত্তি পরীক্ষায় ট্রান্সলেশন এসেছিল, আমি এত চমৎকার ট্রান্সলেশন করেছিলাম। এর কারণ আছে, কারণ আমার আম্মাকে আমি এর জন্য আমি থ্যাঙ্কস টু মাই মাদার। কারণটা কি? কারণটা হলো আমার আম্মা ধাপ করেই না ট্রান্সলেশনে আপনাদেরকে যেভাবে শিখায় এভাবে না, ট্রান্সলেশনের জন্য কিছু উপাদান দরকার, সেই উপাদানগুলো আমার আম্মা খুব ভালোভাবে আমাকে আর কি প্রেশারাইজ করেছিল। সেটা যদি বলি ভাই, ট্রান্সলেশনের জন্য প্রথম যে বিষয়টা দরকার, 2টা জিনিস আগে দরকার, একটা টেন্স, একটা ভয়েস। আমরা যদি বলি ভয়েসই যদি বলি অ্যাক্টিভ আর প্যাসিভ, ভাইরে অ্যাক্টিভ মানেই কিন্তু টেন্স, এই টেন্সটা দরকার, আর প্যাসিভ মানে ভয়েসটা দরকার। এই 2টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য তোমরা যদি আমার ট্রান্সলেশন ক্লাস 1 নাম্বারটা দেখো, এখানে আমি করেছি কি জানেন, অ্যাক্টিভের জন্য আমি 12টা সেন্টেন্স করাবো, আবার প্যাসিভের জন্যই ওই সেম সেন্টেন্সকে প্যাসিভ বানাই আমি 12টা সেন্টেন্স করাবো। কারণ প্রথম কাজ হবে অ্যাক্টিভ এবং প্যাসিভটাকে ক্লিয়ার করা, সেই জন্য আমরা অ্যাক্টিভ সেন্টেন্স 12টা, প্যাসিভ সেন্টেন্স 12টা করব। এইবার আমি যদি আসি, কিছু অর্নামেন্টস আছে বা সেন্টেন্সগুলো জেনারেলি অ্যাক্টিভ প্যাসিভেই হয়, কিন্তু আরো কিছু রুলস যোগ করে ট্রান্সলেশন করতে হয়, সেইগুলো একটু জানা দরকার। যেমন কি ইউজ অফ দিয়ার, ইট, এগুলা কিন্তু জানা দরকার। হ্যাঁ, ইউজ অফ দ্যাট ক্লজ, ইউজ অফ ইট অ্যান্ড দিয়ার ক্লজ, ইউজ অফ ইনফিনিটিভ অ্যান্ড জিরান্ড। আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো রিটেনের জন্য খুব দরকার যখন সেন্টেন্সটা বড় হয়, কারণ আপনারা সকলে জানেন কমপ্লেক্স সেন্টেন্স একটু বড় করে করতে হয়। এই কমপ্লেক্স সেন্টেন্সের জন্য কিন্তু আমাদের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। সো ভাই আমি 1 নম্বর ক্লাসে আপনাকে অ্যাক্টিভ শিখাবো, প্যাসিভ শিখাবো, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার শিখাবো, দ্যাট ক্লজের কয়েকটা করাবো, ইট দিয়ে কয়েকটা শিখাবো, দিয়ার দিয়ে শিখাবো, ইনফিনিটিভ জিরান কিভাবে ব্যবহার করবেন সেগুলো শিখাবো। এর ফলশ্রুতিতে কি হবে, আপনি ট্রান্সলেশন ক্লাসের শুরুতেই আপনার রাইট আপ সম্পর্কেও একটা ভালো আইডিয়া হয়ে যাবে। কারণ ইনফিনিটিভ জিরান যত বেশি ব্যবহার করা শিখবেন, সেন্টেন্সটা তত বেশি ব্রড বা লেংথ করা যাবে, লেংথ বাড়ানো যাবে, ক্লিয়ার, লেংদেন করা যাবে। সেই জিনিসটা তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। আর পরবর্তীতে আমার মোট 5টা ক্লাস, সেটা ইনশাল্লাহ আপনারা ক্লাসেই দেখবেন। আচ্ছা, এরপরে হলো আমি আরেকটা কাজ করব যেটা আমার নিজের দেওয়া, সেটা হলো টপিক বেসড নেসেসারি ওয়ার্ডস ফর ট্রান্সলেশন। যদিও আমি ট্রান্সলেশনের জন্য দিয়েছি, কিন্তু ধরেন আপনি ইকোনমি রিলেটেড, আপনি নন পারফর্মিং লোন, আপনি ফোকাস রাইটিং লিখতেছেন, তাহলে এই নন পারফর্মিং রিলেটেড, ব্যাংকিং রিলেটেড যে ওয়ার্ডগুলা, এগুলো জানা না থাকলে কিন্তু আপনি ভালো মতো ভাই লিখতে পারবেন না। আপনি ট্রান্সলেশন বলেন, আপনি কম্প্রিহেনশন বলেন, আপনি ফোকাস রাইটিং বলেন, আমাদের মনে রাখবেন ব্যাংকে সর্বদাই 4 টপিকের একটা টপিক আসবেই আসবে। সে কম্প্রিহেনশন হোক, সে ট্রান্সলেশন হোক, সে ফোকাস রাইটিং হোক, এই 4 টপিকের একটা টপিক আসবেই আসবে। সেটা কি? ব্যাংক অ্যান্ড ব্যাংকিং রিলেটেড টপিক, ওই যে ফোকাস রাইটিং এ বলছিলাম, ইকোনমি রিলেটেড টপিক, এনভায়রনমেন্ট রিলেটেড টপিক এবং আইটি রিলেটেড টপিক। এই 4টার মধ্য থেকে মনে রাখবেন ট্রান্সলেশন হোক, কম্প্রিহেনশন হোক, ফোকাস রাইটিং হোক, এর মধ্যেই আসে। এই জন্য এই রিলেটেড কিছু ওয়ার্ড আমি খুব বেশি দিব না, 30-35টা করে ওয়ার্ড দিব। এই ওয়ার্ডগুলা, কিছু ফ্রেজগুলা, কিছু সেন্টেন্সের বাংলা মিনিং আপনাদের জানা দরকার। এই জন্যই আমি এই যে আলাদা করে আমি 7টা শীট আপনাদেরকে প্রোভাইড করব, খুব ছোট 30টা সর্বোচ্চ বা 20-25টা করে ওয়ার্ড আমি আপনাদেরকে দিব এই রিলেটেড। যেমন কি ইকোনমি রিলেটেড, ব্যাংক অ্যান্ড ব্যাংকিং রিলেটেড, এনভায়রনমেন্ট রিলেটেড, সোশ্যাল ইস্যুজ রিলেটেড, যেহেতু সোশ্যাল ইস্যুজ এখন ইম্পর্টেন্ট। এরপর ইনভেস্টমেন্ট এনার্জি রিলেটেড কিছু ওয়ার্ড দিব, টেকনোলজি অ্যান্ড সাইবার রিলেটেড কিছু ওয়ার্ড। আর যদিও এটা ইম্পর্টেন্ট না, কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখবেন, আমি যে রিসোর্সটা আপনাকে দিব এটা আজকের জন্য না, 6 মাস পরেও কাজে দেবে। এই জন্য আমি কিছু লিবারেশনাল এবং ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রিলেটেড কিছু ওয়ার্ড আমি আপনাদেরকে প্রোভাইড করব ইনশাল্লাহ। আচ্ছা, আবার একটু নক করি, কারণ
এই রিটেন ব্যাচটা যেহেতু আমি সম্পৃক্ত আছি, তারেক স্যার সম্পৃক্ত আছে, বাপ্পি ভাই আরো 15 দিন পরে শুরু করতে চাইছিল, কারণ বাপ্পি ভাইয়ের কথা আমি একটু বলে দিই মনের কথাটা। বাপ্পি ভাই বলছে স্যার 19 তারিখে বিসিএস এর পরীক্ষা হবে, এই বিসিএস এর পরীক্ষার পরে আপনি ঝড় বয়ে যাবে দেখবেন রিটেনে। তখন আমি বাপ্পি বললাম, বাপ্পি ভাই তখন হয়তো আমি শেষের দিকে শেষ করতে পারবো না, এই জন্যই আমি কিন্তু বাপ্পি ভাইকে জোরপূর্বক আমি আজকে সেমিনারটা নিয়েছি এবং আগামী বৃহস্পতিবারই আমি 1 নাম্বার ক্লাস শুরু করব। কারণ আমি চাই আমার ভর্তিকৃত স্টুডেন্ট, বিশ্বাস করেন ভাই আমি এই সার্ভিসটা আমি একদম নতুন স্টুডেন্টকে এক্সপেক্ট করতেছি না, আসলে তো মোস্ট ওয়েলকাম ফ্রম অনন্ত জলিল। সো যাই হোক, যদি আপনারা আমার পুরাতন মানে আমার যারা স্টুডেন্ট, আমার সাথে যারা যুক্ত আছেন, আমার উপরে যারা রিলাই করেছেন, আমার উপরে যাদের ভরসা আছে, আমাকে যারা শ্রদ্ধা বা ভালোবাসা, আপনাদের প্রতিও আমার শ্রদ্ধা বা ভালোবাসা, এটার আমি একটা মানে ইন্টারসেন্স ঘটাইতে চাচ্ছি, ক্লিয়ার? সেই জন্যই আমার স্টুডেন্ট আমার চাই, অন্যরা আমার দরকার নেই। নতুন স্টুডেন্ট আমি এটা আসলে আসতে পারেন, আমি আপনাদেরকে ইনসিস্ট করব না, এটা আপনাদের উপরে, কিন্তু আমার স্টুডেন্টদেরকে আমি ইনসিস্ট করব, মনে রেখো এটা। আচ্ছা, এবার কম্প্রিহেনশনের কথা যদি বলি, ভাই কম্প্রিহেনশনের একটা বিষয় আছে, হ্যাঁ আপনারা কম্প্রিহেনশনটা না একটু কয়েকটা জিনিস জানলেই আপনি বলবো মনে হবে খুব সিলি, কিন্তু ভাই এটা যখন খাতায় ইমপ্লিমেন্ট করবেন না, আপনার অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। সিম্পলি দেখেন, আমাদের 5টা কোশ্চেন আসে, আমি একটু জাস্ট একটা হালকাটা বলে দিচ্ছি। দেখেন 5টা কোশ্চেন আসে, আমরা সাধারণত করি কি 5টা কোশ্চেনের সাথে মানে কোশ্চেনের সাথে মিলাই আমরা আনসার করি, কোশ্চেনের সাথে মিলায়। যেমন হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ, আমরা সবাই লিখি দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ শুড বি। ভাই দেখেন কত বড় একটা ভুল, আপনি একটু ওয়ার্ড শব্দ চয়ন আপনাকে মেক ডিফারেন্ট। কেমন ভাই, দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ শুড বি কখনোই বলবেন না, শুড বি মানে কি হওয়া উচিত। ভাই আপনি কিন্তু স্যারকে হওয়া উচিত বলতে পারেন না, যদি এভাবে বলেন দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ ক্যান বি, ভাই সাউন্ডস গুড। এই সিম্পল একটা জিনিস কিন্তু অনেক ব্যবধান করতে পারে। আচ্ছা, আমি যেটা বলতে গিয়েছিলাম, জেনারেলি আমরা যে কাজটা করি, আগে কোশ্চেনের অংশ যুক্ত করি, পরে আনসারের অংশ যুক্ত করি, আমরা তাই করি না? কিন্তু ভাই আপনি জাস্ট এই কাজটা করেন না, 3টা কোশ্চেনের অংশ আগে যুক্ত করেন তারপরে আনসার, আর 2টাতে আগে আনসার পরে কোশ্চেনের অংশ যুক্ত করেন, এতে আপনার লেখাটা তো অন্যদের থেকে চেঞ্জ হয়ে যাবে। আরো কিছু বিষয় আছে, সেটা অবশ্যই ক্লাসে দেখাবো ইনশাল্লাহ, প্রথম ক্লাসেই দেখবেন আপনাদের বেশ ভালো লাগা কাজ করবে। আচ্ছা, ম্যাথমেটিক্সের কথাটা যদি বলি, এই হলো আমাদের টোটাল 13টা লেকচার শিট। আমরা ক্লাস নিব 5টা, 2টা কিন্তু সলভ ক্লাস হবে, হ্যাঁ 2টা সলভ ক্লাস। মোট 13টা ক্লাসের মধ্যে 11টা লেকচার শিট ওয়াইজ ক্লাস হবে আর 2টা হবে সলভ ক্লাস। যেমন আমি 1 থেকে 5 ক্লাস নিব, এই 1 থেকে 5-এ আপনাদের যে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আপনারা আমাকে এখানে আলোচনা করবেন। আরেকটা কথা বলি, এই রিটেন ব্যাচটা এটা আমি বারবার এই কথা বলতেছি, এই রিটেন ব্যাচের জন্য আলাদা একটা গ্রুপ হবে, আলাদা একটা গ্রুপ। আপনি ধরেন কোন একটা সেন্টেন্স ট্রান্সলেশন করলেন, আপনি পারতেছেন না, সাথে সাথে আপনি ওই গ্রুপে দিয়ে দেবেন, ধাপাধাপ দেখবেন ওই গ্রুপে আমি বা আমার অন্যান্য যারা আছে আনসার দেওয়ার চেষ্টা করব। কেন কথা বললাম? ম্যাথ, আমি ধরেন পার্সেন্টেজের কথা বলি, আমরা 27টা ম্যাথ আপনাকে করাবো, 27টা, এর মধ্যে 12 থেকে 15টা ম্যাথ আমি করব, আমি আপনাদেরকে করিয়ে দিব, তারেক স্যার আপনাদেরকে করিয়ে দেবে। আরো যে 15টা বা 16টা যে ম্যাথ দিব, এই ম্যাথটাও আপনি অনেকগুলো নাও পারতে পারেন, ওই ম্যাথগুলা যেগুলা পারবেন না আনসার তো দেওয়া আছে, যখনই হবে না সাথে সাথে আপনি গ্রুপে দিয়ে দেবেন, আমরা করে দিব। কারণ রিটেন ব্যাচটাকে আমরা খুবই, অবশ্যই তো প্রত্যেকটা ব্যাচ প্রায়োরিটি, কিন্তু রিটেনটা আমি যেহেতু রিটেনটা আমার বেশি, আমি রিটেন ব্যাচের সাথে বেশি যুক্ত থাকতে পছন্দ করি, হ্যাঁ কারণ রিটেন ব্যাচের স্টুডেন্টদের বেশি ম্যাচিওর মনে হয়। হ্যাঁ ওকে, সো এটা আপনারা কিন্তু নিশ্চিত থাকতে পারেন। সো এই হলো আমাদের ম্যাথের জন্য টোটাল 13টা ক্লাস। জেনারেল নলেজ টোটাল আমাদের 5টা ক্লাস হবে, এই হলো 5টা ক্লাসের কি কি পড়বে না পড়বে এগুলা দেওয়া আছে, এটা সম্পূর্ণরূপে তুহিন ভাই দেখবে। তুহিন ভাই রিটেনের জন্য আমি বলবো আপনাদের খুব চমৎকার, জাস্ট তুহিন ভাইয়ের ক্লাসটা আমরা খুব শীঘ্রই দিব আপনাদের বোঝানোর জন্য যে আসলে রিটেনটা জেনারেল নলেজ কিভাবে করতে হয়। আচ্ছা, একটু যদি বলি, আমরা যে কোনো কিছু, আপনারা সবকিছু জানেন যে টার্নিং পয়েন্ট ট্রান্সপারেন্ট পছন্দ করে, ট্রান্সপারেন্সি পছন্দ করে। একদম আপনাদের কে কি ক্লাস নেবে সেটা আমরা প্রথমেই দেখাই দিই, তাই না? এটা আমি যেমন আমাদের রেগুলার যে কোর্সটা প্রিলি রিটেন ভাইবা, ওটাতেও যেমন দেখাই, এটাতেও আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, এর বাইরে কেউ ক্লাস নেবে না। আচ্ছা, ইংলিশ ইনস্ট্রাক্টর আমি এবং হলো তাওহিদ ভাই, আমি কম্প্রিহেনশনের সব ক্লাস আমি নিব, ট্রান্সলেশনের সব ক্লাস আমি নিব, সামারি রাইটিং এর সব ক্লাস আমি নিব, বিজনেস লেটারের সব ক্লাস আমি নিব, আর্গুমেন্টেটিভ রাইটিং এর একটা ক্লাস আমি নিব, একটা ক্লাস তাওহিদ ভাই নেবে, ট্রান্সলেশন ফোকাস রাইটিং আমি হয়তো 3টা বা 4টা ক্লাস নিব, তাওহিদ ভাই 5টা ক্লাস নেবে। ক্লিয়ার বিষয়টা? এই হলো আমাদের আলোচনা। আর ম্যাথের কথা যদি বলি, ম্যাথের টোটাল 13টা ক্লাস, এর মধ্যে আমি হয়তো 2টা বা 3টা ক্লাস নিব, আর তারেক স্যার বাকি 10টা ক্লাস নেবে। সবকিছু কিন্তু তারেক স্যারই এখানে ম্যাথের দায়িত্ব। আর জেনারেল নলেজ এখানে তুহিন ভাই ক্লাস নেবে, বাংলাদেশ কৃষি ব্যাংকে আছে। ক্লিয়ার বিষয়টা? ওকে,
এই হলো আমাদের আজকে, আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করেছি কারণ রিটেনটা হয়তো অনেকে বোর হয়ে যায়, সো এই জন্য আমি একটু ফাস্ট গিয়েছি আমার কথা, এবং আমি আসলেই খুব ক্লান্ত, কিন্তু তারপরেও রিটেন যখন আসে তখন ক্লান্তিভাব দূর হয়ে যায়, কারণ রিটেন বিষয়টা এমন আমার কাছে মনে হয়। কিন্তু আমার অনেকের স্টুডেন্টের কাছে শুনেছি স্যার ঘুম চলে আসে। হ্যাঁ, অবশ্যই পেমেন্ট করতে হবে 1,000 টাকা, দিস ইজ ভেরি নেগলিজিবল অ্যামাউন্ট, ভেরি নেগলিজিবল। আচ্ছা, সো এই ছিল মূল বিষয়টা। আমি আবারও বলি, বাপি ওদেরকে একটু আনমিউট করে দেবেন, হ্যাঁ ওদেরকে বলে। আচ্ছা, সো আমি আবারও বলছি ভাই, এই রিটেন ব্যতীত তোমরা তোমাদের মূল ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবে না। আমাদের যেমন মূল ডেস্টিনেশন জব পাওয়া, সো তুমি যখন জবের জন্য চেষ্টা করতেছো, সো যেটা দ্বারা তোমার ফাইনালি কাজ হবে সেই কাজটা করতে হবে। ভাই তুমি যখন আমাদের রিটেন ম্যাথগুলো করবে, দেখবে তোমার এমসিকিউ ম্যাথ কত সহজ হয়ে যাবে। তুমি যখন আমার রিটেন ট্রান্সলেশনের ক্লাসগুলো করবে এবং কম্প্রিহেনশনের ক্লাসগুলো করবে, তখন দেখবে তুমি প্রিলি কত ভালোভাবে রিয়ালাইজ করতে পারতেছো। ওকে, এখন তোমাদের কাছ থেকে কোশ্চেন নিব দ্রুত। কারো যদি কোনো কোশ্চেন থাকে দ্রুত কোশ্চেন করতে পারবে। ফেসবুকে কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোয়ারি থাকে, তোমরা কিন্তু কমেন্টস করতে পারো। ক্লিয়ার বিষয়টা? আমি আবারও বলি, 1,000 টাকা, দিস ইজ ভেরি নেগলিজিবল অ্যামাউন্ট ফর দিস কোর্স। তাড়াতাড়ি আনমিউট করা হয়েছে, দ্রুত কারো কোনো কোশ্চেন আছে কিনা? কেউ কোনো কথা বলতে চাচ্ছ কিনা? আমার জুমে যারা আসো আনমিউট করে কথা বলতে পারবা, আনমিউট করে। অভিক, আমার কথা কি শোনা যাচ্ছে? আনমিউট করে যারা কথা বলতে, কেউ একটু আওয়াজ দেন তো। অফলাইনে কি আপনারা ক্লাস নেবেন? অফলাইন অনলাইন দুইটাই নিব। হ্যাঁ, অনলাইনটাতে আর কি আমি আছি, প্রত্যেকটার সাথেই আমাদের রিসোর্সফুল টিচার আছে। সো অনলাইনটা এই ব্যাচটা আমার, এই ব্যাচটাতে আমার আগ্রহ, সবাই সেম ক্লাস নিব, সবাই সেম ক্লাস নিবে। ওকে স্যার, কোশ্চেন ব্যাংক কোনটা কিনবো? রিটেনের কোনো কোশ্চেন ব্যাংক কেনার দরকার নেই, শুধু আমার শিট। রিটেনে কোনো কোশ্চেন ব্যাংক কেনার দরকার নেই, শুধু আমার শিট। ওরা কি কথা বলতে পারতেছে না নাকি? হ্যাঁ, আমি কিন্তু শুনতে পাচ্ছি না এতক্ষণ ধরে। হ্যাঁ ভাইয়া বলো, এবার বলো ভাই, শুনতেছি। বুঝি নাই আমি, আবার কোনো কোশ্চেনটা। আবার ধরো 3 থেকে 3.5 মাস পরে শুরু হবে আবার। ধরো তুমি জানুয়ারিতে শুরু হইতে পারে, জানুয়ারির দিকেই শুরু হবে আবার। ইলেকশনের মধ্যে জানুয়ারি, এই রিটেন ব্যাচের কথা বলতেছো তো? আবার কবে হবে? ও পরীক্ষাটা বলা ঠিক না, ডিসেম্বর জানুয়ারিতে হবে। হ্যাঁ, ইভেন ডিসেম্বরে হওয়ারও সম্ভাবনা আছে প্রিলিটা। রিটেনটা জানুয়ারির আগে হবে না, টেনশন রাখো না, জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা। আমি আবারও বলি, ডিসেম্বরে প্রিলি হবে আমার গেস, এবং এটা এখনো তো আলোচনা হয়নি, তবে এটা হওয়া উচিত। আমার যতটুকু ধারণা ডিসেম্বরের লাস্ট উইকে আর এমসিকিউ পরীক্ষা হবে 20 তারিখের পরে, এবং জানুয়ারির দেখবা 15 তারিখের পরে রিটেন হয়ে যাবে। ওকে, আচ্ছা, জিকের জন্য প্রিলি অ্যান্ড রিটেন এর কোশ্চেন প্যাটার্ন কি ডিফারেন্ট? নো, কোনো ডিফারেন্ট না, প্রিলি রিটেন সেম, শুধু রিটেনগুলো একটা নির্দিষ্ট জায়গা থেকে আসে, প্রিলিগুলো ভার্সাটাইল জায়গা থেকে আসে। ক্লিয়ার বিষয়টা? ওকে ভাইয়া বলো, শাওমি, হ্যাঁ বলো। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলো। আচ্ছা, হ্যাঁ ভাইয়া বলো, কি কোশ্চেন? সাম্প্রতিক জিকেটা এখন দিবে না, এটা পরীক্ষার আগে দিবে। ধরো তোমার পরীক্ষার ডেট যখনই পড়বে তখনই সাম্প্রতিক জিকেটা দিয়ে দিই। তুমি যদি এখন সাম্প্রতিক পড়ো, সেটা পরীক্ষার সময় অ্যানশিয়েন্ট হয়ে যাবে। অ্যানশিয়েন্ট মানে কি? আউটডেটেড হয়ে যাবে। ক্লিয়ার? সেটা না। আচ্ছা, রিটেনের জন্য কি? আচ্ছা ভাই বলো, তুমিই বলো, তোমার কথাই শুনতে চাই। ভাই আমি 16তম ব্যাচে বলতেছিলাম, আমার নাম মানে ডাকনাম সুমন আর কি, আপনার নামেরই। এর আগে আচ্ছা আপনার কথা বলছিলাম, পুলিশ ডিপার্টমেন্ট। আচ্ছা, ভাই এখন পর্যন্ত আসলে ভালো কিছু করতে পারি নাই। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ ফিউচারে। মানে আমি চাচ্ছিলাম যে আপনার সাথে সরাসরি কোনোভাবেই আপনার ব্রাঞ্চে গিয়ে দেখা করা যায় কিনা। অবশ্যই, তো আমার সাথে কোনো বিষয় না, তুমি দেখা করতে পারো। তোমার বাসা কোথায়? আচ্ছা শোনো, শুক্র শনিবার আমি অফিসে থাকি। আমার বাসা রংপুরে। আচ্ছা, শুক্রবার এখন ডিরেক্টলি কিভাবে দেখা করবে? তুমি যদি রংপুরে থাকো না ঢাকাতে থাকো? আমি রংপুরে থাকি, আমি আপনার সাথে সরাসরি একটু দেখা করবো ভাই, আমার এটা একটা ইচ্ছা। আচ্ছা, আল্লাহ কবুল করুক। আগে আসলে আগে আসবো, তবে অবশ্যই আমি তোমাকে বলি, তুমি যেহেতু আমাকে এত ফিল করো, আমি তো আর তোমাকে ঠকাবো না বা কোনো ভুল ইনফরমেশন দেবো না। ভাই তুমি এই কোর্সটা করবো আমার সাথে, খুব ভালো হবে তোমার, খুব। এবং আমার নাম্বারটা বাপ্পি ভাইয়ের কাছ থেকে নিয়ে নিবা, আমার সাথে যোগাযোগ করবে। অফিস মানে আমি হলো সোম থেকে বুধ
রবিবার থেকে তুমি বুধবার পর্যন্ত বা বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুপুর পর্যন্ত তুমি কল দিবে, আমি কথা বলতে পারবো। হ্যাঁ, সুন্দর মতো কথা হবে এবং জব পাইতেই হবে। ওকে, বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওকে, আরেকজনকে নিই, সবাই কথা বলুক একটু। আচ্ছা, একটু দাঁড়াও। মোহাম্মদ আতিকুর রহমান, আল্লাহ ভরসা। আচ্ছা, আল্লাহ ভরসা করে আপনাদের সাথে প্রিলি শেষ, রিটেনে টেকার দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম স্যার, দোয়া রাখবেন স্যার, প্লিতে আটকাইতে পারি। আচ্ছা, ওকে মোহাম্মদ আতিকুর রহমান, ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক তোমাকে, এবং আমরা যেন তোমাদের প্রত্যাশা পূরণ করতে পারি সেটাও মনে রাখবা, দোয়া করবা, এবং যেন আল্লাহ সুস্থ রাখে। একটা খুব ইচ্ছা আছে এই ব্যাচটা নিয়ে আমি অন্যরকম একটা মানে আলোড়ন তৈরি করতে চাই। এই যে রিটেন ব্যাচটা, এই রিটেন ব্যাচটা এমন কিছু করতে চাই যাতে তোমরা আমাকে মনে রাখো, এবং বাকিটা আল্লাহ জানে কতটুকু পারবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলো। স্যার যারা রিটার্নে একবারে নতুন তাদের জন্য কি কোর্সটা করা ঠিক হবে স্যার? আর রিটেনে নতুন বলতে, আমি রিটেনে নতুন কোনো বিষয় না, বিষয়টা তোমার 23 সাল ভিত্তিক সার্কুলারে অ্যাপ্লাই করা আছে কিনা এবং তুমি চাচ্ছ কিনা জবটা ফাইট করতে। অনেকে আছে সার্কুলারে অ্যাপ্লাই করে রাখছি, তা না। স্যার বলতে চাচ্ছি যে আমি অনার্স ফোর্থ ইয়ারে পড়তেছি কি। ও, কি ঠিক হবে আমার জন্য? আচ্ছা, তোমার জন্য হলে আমাদের রেগুলার কোর্সটা খুব ভালো হবে ভাইয়া। তোমার তো একটা সময় আছে, 4th ইয়ারে আসো, তোমার এখনই এত দৌড়ঝাঁপ দরকার নেই। তুমি করো কি, শোনো না, আমাদের রেগুলার ব্যাচটা করো। আরেকটা কথা, 4th ব্যাচ আমার কিন্তু 3rd ইয়ার থেকে প্রস্তুতি নিয়েছিলাম। আর তোমরা করো কি, মাস্টার্সের পরে কোচিং এ আসো। আমি কখনো এটা ভাবতাম না, মাস্টার্সের পরে আমি যাবো কর্পোরেট ওয়ার্ল্ডে, আমি কোচিং এ আসবো কেন? এই জন্য আমি 3rd ইয়ার থেকে শুরু করেছিলাম। তোমার কাছে অনুরোধ, তুমি 4th ইয়ার থেকে প্রস্তুতি শুরু করো। হ্যাঁ, তুমি আমাদের রেগুলার ব্যাচটা করবা, এটা না। হ্যাঁ ভাই, বলো বলো, নেক্সট। ফাতেমা, কিছু বলতে চাচ্ছ কিনা? আচ্ছা শাওমি, রিটেনের জন্য কি শুধু আপনার শীট? হ্যাঁ ভাই, শুধু আমার শীট। রিটেনের জন্য তোমাকে এখন বই কিনতে হবে না, যদি বই কেনো আমার কোর্স শেষ করার পরে, কারণ আমার 40টা শীট সাক্কা শীট। এখানে কোনো রকম কোনো একটা প্রত্যেকটা তোমার পয়েন্ট পর্যন্ত আমি এখানে মানে অবজার্ভ করি। সেই জন্য আগে আমার 40টা শীট, এরপরে তুমি কি করবা না করবা তোমার ব্যাপার, তবে আগে আমার 40টা শীট তোমাকে শেষ করতে হবে। ওকে ওকে স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। ভাই, বলো বলো। স্যার, এই শীটগুলো কি আপনারা প্রিন্টেড কপি পাঠিয়ে দেবেন? নো 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 নো, আমি পিডিএফ প্রিন্ট করবা। যেমন কি দেখো, কম্প্রিহেনশন 4টা ক্লাস, আমি 4টা শীট একসাথে পাঠাই দিব। ট্রান্সলেশন 5টা ক্লাস, এই 5টা শীট আমি একসাথে পাঠাই দিব। এরপরে ফোকাস রাইটিং, আমি কমন ইম্পর্টেন্ট ফোকাস রাইটিংগুলো আমি একসাথে দিতে পারি, কিন্তু ফোকাস রাইটিং কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট করি। হ্যাঁ, সো ফোকাস রাইটিংটা আমি 2বারে পাঠাবো, 9টা শীট। আর্গুমেন্টেটিভ রাইটিং 2টা শীট একবারে পাঠাই দিব। ক্লিয়ার ভাই বিষয়টা? একটু চেষ্টা করতে মানে পরিশ্রম করতে হবে ভাই, কারণ শোনো, আমাদের ওই রেগুলার ব্যাসেটটা আমরা শীটে ভাবে প্রিন্ট করে ফেলতে পারি, কিন্তু রিটেনেরটা আমরা প্রিন্ট করতে পারি না। কারণ কি জানো, রিটেন প্রত্যেকটা ব্যাসের ক্ষেত্রে আপডেট করি, প্রত্যেকটা ব্যাসের ক্ষেত্রে, এই জন্য এটা সম্ভব না। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি অনলাইনে, হ্যাঁ আমি অনলাইনেই করবা। আরে আমি অনলাইনে তোমাকে ইনসিস্ট করব, অফলাইন তো অবশ্যই অফলাইনে বলবো, কিন্তু অনলাইনে মিস হবে না আমার একটা ক্লাস ইনশাল্লাহ। আচ্ছা, মাস্টার গ্রুপে বলছি। আর নূপুর, কি মাস্টার গ্রুপে কি বলেছে একটু বলো। কালকে মাস্টার গ্রুপের ক্লাস আছে 11টায় না, কালকে ক্লাস 11টায় আছে, কালকে ইডিয়মস এন্ড ফ্রেজ। ওকে, আচ্ছা, আর 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 স্যার, আগামীকাল আপনার মাস্টার ক্লাস? হ্যাঁ অবশ্যই আছে তারেক, মাস্টার ক্লাসে আগামীকাল ক্লাস আছে। আচ্ছা, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, হ্যাঁ কেউ কিছু বলতে চাচ্ছ? শেষ করবো। আচ্ছা, একটু ফেসবুকে কয়েকটা কমেন্টস দেখি। ওকে ওকে ওকে, কেউ কথা বলতে চাইলে কথা বলতে পারো। স্যার, প্রিলির জন্য ব্যাংক কোনটা যে কোনো একটা কিনে নিতে পারো, দেখুন রিসেন্ট পাবলিকেশনটাই কিনো। ভাইয়া, রিটেন ক্লাস নাইটে হলে ভালো হয়। আমি তোমাকে বলে দিচ্ছি আমার ক্লাসটা আমি কখন নিব। মনে রাখবা, প্রতি বৃহস্পতিবার, মনে রাখবা প্রতি বৃহস্পতিবার রাত 9টা, প্রতি বৃহস্পতিবার রাত 9 ঘটিকা। ওকে, এরপরে হলো শুক্রবার, ফ্রাইডে, শুক্রবার না শনিবার নিব? শুক্রবার। আচ্ছা, শুক্রবার সকাল 9টা, শুক্রবার সকাল 9টা। আর অন্য যে কোনো দিন তারেক স্যার নিবে রাত 9টা। হ্যাঁ, তৈত স্যার বা তারেক স্যার রাত 9টায় নিবে। ক্লিয়ার বিষয়টা? আমি প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার, বৃহস্পতিবার রাত 9টা, শুক্রবার সকাল 9টা, এটা আমার চলতে থাকবে, কারণ আমারই 22টা ক্লাস, 40টার মধ্যে 22-23টা ক্লাস, এই জন্য আমি নিব। আর তাহিদ স্যার, তারেক স্যার রাত 9টায় নেবে, যে কোনো দিন রাত 9টায় নেবে। আপু, শুক্রবারে 11টায় তো মাস্টার ব্যাচের ক্লাস বোন, সকাল 9টায় রিটার্ন করবা, 11টায় মাস্টার ব্যাচ করবা। আগামী 3 মাস বোঝে না, পরীক্ষা তো আপু পরীক্ষা তো ডিসেম্বরে হইতে পারে, হোক না এই 3টা এক্সাম হইলে পরে দেখে নিবা। এক্সাম কি প্রতি শুক্রবার আছে নাকি? কই পাইছো প্রতি শুক্রবার এক্সাম? আর পরীক্ষার দিন তো আমরা ক্লাস নিব না। যখন কোনো এক্সাম থাকবে, যে এক্সামে এখন মনে করো কোন একটা ছোটখাটো এক্সাম, এটা তো আমি বন্ধ করব না, কিন্তু বড় যে এক্সামগুলো, এখানে কোনো ক্লাস হবে না, বন্ধ থাকবে। 19 তারিখে বন্ধ থাকবে, এগুলো তো বন্ধ থাকবেই পাগল। ওকে, আরেকটা কথা বলি, শোনো,
এখানে তো অনেকে নতুন আছে, যদি কষ্ট পাই এই জন্য বলি না। আমরা যারা পুরাতন, আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে, এটা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আর কয় মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সেপ্টেম্বর তো চলেই গেল, তাই না? সো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সো ডিসেম্বরে 15 তারিখের পরেই পরীক্ষা হবে, এটা আমাকে প্রস্তুতি নিতে হবে। সেই জন্য লাস্টে আগামী যে 3 মাস, সর্বোচ্চ 3 মাস, 90 দিন সবকিছু বাদ দিয়ে দাও না বোন। এই জব যদি না ইনশিওর করতে পারো 23 সাল ভিত্তিক, 24 সাল ভিত্তিক জব পাইতে গেলে 2 থেকে 2.5 বছর পিছাই যাবা। কেন বোঝো না? 2 থেকে 2.5 বছর তোমার লাইফ থেকে তোমার সুন্দর সময়গুলো চলে যাবে। এটা কেন, এটা ফিল করতে হবে। তো সারা জীবন পড়াশোনার মধ্যে থাকবো, এত সুন্দর ইয়ত, আমি কেন এই পড়াশোনার মধ্যে থাকবো? আমি চাকরি করব, টাকা আয় করবো, বিয়ে শাদী করবো, বাবা মার রেসপন্সিবিলিটি আমি গ্রহণ করব, আমার সুন্দর একটা কনজুগাল লাইফ থাকবে, জীবনটা সুন্দর থাকবে, আমি মাসে একবার করে বাইরে মানে ঘুরতে, এদিক ওদিক ঘুরতে যাব, এটাই তো লাইফ। এখন কি স্টুডেন্ট লাইফ কেমন লাইফ, এগুলো তো আমাদেরও ছিল। ইচ্ছা করলে এটা শপিং করতে পারি না, ইচ্ছা করলে এটা করতে পারি না, এখন তো তা না। ক্লিয়ার বিষয়টা? ওকে, ভাই একটা কোশ্চেন ছিল। অবশ্যই ভাই বলো। রাহা ভর্তি ডান, এই ভর্তি ডান হইলে হবে না, আগে তুই ফর্ম ফিল আপ করো, ফর্মটা দিয়ে দাও। যারা ভর্তি হচ্ছে ফর্মটা ফিল আপ করতে হবে, নাইলে তো বুঝতে পারবো না। সো ভর্তি ডান, ফর্মটা ফিল আপ করো। আচ্ছা দাদা এনশিওর করেন আমাকে একটু। হ্যাঁ রাহা, রাহা, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে। ইংলিশে গ্রামাটিক্যাল রুলস গুলো না জেনে কি রিটেন কোর্সটা করা যাবে? কোনো গ্রামাটিক্যাল রুলস লাগে না, এইটা একটা বড় ভুল। গ্রামার সব না, হ্যাঁ গ্রামারের কি ফলপ্রসূ হবে? ভাই সত্যি করে শোনো, আমি ফুল গ্রামারে ক্লাস করব, একটা নাউন ওয়ার্ড উচ্চারণ করব না। আমি ফুল রিটেন কোর্সটা শেষ করব, আমি একটা অ্যাডজেক্টিভ তোমাকে উচ্চারণ করব না। আমি গ্রামার জানতাম না, আমি গ্রামার শিখছি এই ইউসিসিতে ক্লাস নেওয়ার সময়। আমি নামই জানতাম না, এটার নাম এই, এটার নাম ওই। আমি সেইভাবে তোমাদেরকে শিখাই। আমার ফুল এই যে রিটেনে 40টা ক্লাসের মধ্যে আমি প্রায় 22-23টা ক্লাস নেবো, ইংলিশের মূল ক্লাসগুলো আমিই নিব। তুমি একটা জায়গায় আমার নাউন কথাটি খুঁজে পাবা না, একটা জায়গায় প্রোনাউন পাবা না, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এইসব হাবিজাবি করলে তো তুমি ট্রান্সলেশন করতে পারবা না। আমি দেখছি অনেক স্যারকে ট্রান্সলেশনের মধ্যে কোনটা প্রপার নাউন, কমন নাউন। ওরে ভাই, আমাকে ট্রান্সলেশন করতে 12 মিনিট সময় পাবা, 12 মিনিটে তোমাকে ওই প্যাসেজ ট্রান্সলেশন শেষ করতে হবে। 12 মিনিট, তুমি 12 মিনিটের মধ্যে কম্প্রিহেনশন পড়ে তোমাকে 5টা কোশ্চেন লিখতে হবে। ভাই একদমই গ্রামার লাগবে না, অনেস্টলি বলতেছি। যেটা লাগবে সেটা আমি তোমাকে শিখাবো, গ্রামারের নাম দিয়ে না, অন্যভাবে শিখাবো। হ্যাঁ সেম। আমার একটা কোশ্চেন ছিল স্যার। ভাই বলো। স্যার আমাকে যে মানে প্রথমে বলা হয় যে স্যার সেই স্যারই ক্লাস নিবে এরকম, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে একটু স্যার পরিবর্তন। মোটেও না, টার্নিং পয়েন্ট এমন হবে না, টার্নিং পয়েন্ট এমন হবে না। তোমার ম্যাথ ক্লাস বলো। অনেক তাড়াহুড়া করে আচ্ছা সময় ক্লাস। আমি একটু বলি, তুমি আমাদের কোন আমাদের স্টুডেন্ট কিনা জানি না, যদি আমাদের স্টুডেন্ট হবে এটা তোমার আমাদের ইয়েতে নাই। অন্যরা কেউ কথা বলো না কেন, ঠিক বলতেছি কিনা? এই কি ব্যাপার, চুপ কেন? অন্যরা আসলে কেমন হয়? আচ্ছা ওকে, আমাদের কখনো এটা করা হয় না। হ্যাঁ আমাদের কখনো এটা করা হয় না, কখনোই না। আমাদের তো কোনো কমতি নাই। এই আমার একটা ক্লাস বেশি লাগলো, নো প্রবস, আমি তো মালিক, আমার তো আর পেমেন্ট দেওয়া লাগতেছে না, সেটা আমাদের কোনো কিচ্ছু না। তোমার আমি বললাম তো, আমাদের যে সার্ভিসটা যেভাবে প্রোভাইড করা হয়, কোয়াইট ইম্পসিবল অন্যরা এভাবে প্রোভাইড করার ক্ষেত্রে। ওকে, রেকর্ড ক্লাসগুলো কতদিন থাকবে? রেকর্ড ক্লাসগুলো অনন্তকাল, ওই ব্যাসের জন্য তুমি ওই ব্যাসে অনন্তকাল, মানে আমাদের তো আর কোনো ফেসবুক যদি কোনোদিন মানে ডেমোলিশ না হয়ে যায় তাহলে সারা জীবন থাকবে। স্যার আজকে হাফ পেমেন্ট করে ভর্তি হওয়া যাবে কি? হাফ পেমেন্ট করে ভর্তি হইতে পারবা, কিন্তু এখানে কোনো ইয়েতেই ঢুকাবো না, শুধু তোমার এই ভর্তি ফিটা কনফার্ম থাকলো, কিন্তু আমার কোনো একটা ক্লাস করতে দিব, অন্য কোনো কিছুতে তোমাকে জয়েন করাবো না। কারণ 1000 টাকা আবার হাফ ফাপ এগুলো বাপ্পি ভাই শুনতে আমরা পিটাবো। 1500 টাকা অলরেডি 17 জন ভর্তি, আমি 1500 টাকা দিয়ে ভর্তি নিলেও আমি 100 জন নিতে পারতাম। তখন আমি চিন্তা করলাম না, আমি 100 না, আমি 200 জনকে আবার সার্ভিস দিব। আচ্ছা রেকর্ড ক্লাসগুলো ওকে 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 ঠিক আছে। এক্সাম কবে হবে স্যার? 2023-এ তোমরা যা বলছি ডিসেম্বর প্রস্তুতি নিয়ে রাখো। পুরাতনদের জন্য বলতেছি ডিসেম্বর প্রস্তুতি নিয়ে রাখো, সিনিয়র অফিসারটা শুধু। হ্যাঁ আর অফিসার ক্যাশ এটা পরে হবে, কিন্তু ডিসেম্বরে সিনিয়র অফিসার দেখো মিলায়ে নিও। স্যার এক্সাম কবে থেকে শুরু হতে পারে? বললাম তানভীর। ওকে, আর কারো কোনো কোশ্চেন? রাখবো। স্যার এটা কয় মাস মেয়াদি কোর্স? 2 মাস 15 দিন, 2 মাস 15 দিন। ক্লিয়ার বিষয়টা? ওকে, আগামী বৃহস্পতিবার থেকে মূল ক্লাস, আগামী বৃহস্পতিবার থেকে। এর আগে তারেক স্যার একটা রিটেন ম্যাথ ক্লাস নেবে, কারণ অনেকেই ম্যাথে ফোবিয়া আছে, বোঝানোর জন্য যে আসলে ক্লাসটা কেমন হবে। ওকে, আগামী বৃহস্পতিবার লেকচার 1
বলো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। স্যার আমি সিনিয়র অফিসারের অ্যাডমিট কার্ডটা উঠাইতে পারিনি স্যার, ওঠানোর কোনো সুযোগ কি? কোনো সুযোগ নেই ভাই, নো ওয়ে। ব্যাংকে এভাবে কোনো ওয়ে রাখে নাই। যদি তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড না করো কোনোভাবেই তুমি পরীক্ষা দিতে পারবে না। ক্লিয়ার? আর যাতে ভুল না হয়। ওকে এই পাগল, প্রিলি হোক, প্রিলির 21 দিন পরে রিটার্ন, তাহলে সেটা তো বুঝতেই পারতেছো। প্রিলি হোক, আমার তো ব্যাংকের নিয়ম কি 14, 21, 28 এর বেশি কোনোদিন অতিক্রম করবে না। ওকে আর কোনো কথা বলবো না, আমি তোমাদেরকে বলে রাখি শোনো, এখানে কোনো কিচ্ছু না, ভালো করে বুঝবে। আমি কালকে মাস্টার ক্লাসে ক্লাস নিব, একদম এটাই ফাইনাল, আর কোনো কথা নেই, একদম আমার এটাই। আগামীকাল দুপুর 1টা পর্যন্ত, আগামীকাল দুপুর 1টা পর্যন্ত এই অফার বলবৎ থাকবে, এর একটুও বেশি হবে না, বলে রাখলাম। কিন্তু আগামীকাল আমি মাস্টার ক্লাসের ক্লাস নিব না, সো আগামীকাল দুপুর 1টা পর্যন্ত 1000 পেমেন্ট থাকবে, এর বেশি কোনোভাবেই সম্ভব না। 1000 টাকা 1000 টাকাই, অন্য কোনো কিছু না, কিন্তু হাফ নেই, হাফটাপ বললেই কিন্তু কানের পরে। সার্ভিস বুঝে নিবা আমার কাছ থেকে। স্যার সেমিনারের দিন তো অনেক বড় বড় কথা বলছিলেন, এমন কেন? এরকম কথা বলবা, তাইলে ভালো লাগবে। সার্ভিস একেবারে পয়সা দিয়ে গুনে নিবা, ওকে? টাকা চিন্তা করবা না। ওকে ঈশান রয় অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই। মাহফুজা অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তোমাদের কবুল করুক, এবং আমি যে প্রত্যাশা, যে উদ্যম নিয়ে ব্যবসা শুরু করতেছি, দোয়া করবা আল্লাহ যেন আমাকে দিয়ে সেই কাজটা করিয়ে দেয়, আমি যেন তোমাদের প্রত্যাশা পূরণ করতে পারি, এবং আমার এই রিটেন ব্যাচ যেন তোমাদের জব প্রাপ্তিতে একটা অন্যতম সহায়ক হিসেবে কাজ করে, এটা যেন হয়ে থাকে। আল্লাহ কবুল করুক, এবং আমিও চাই একটা ভালো সার্ভিস দিতে। আল্লাহ আমাকে সুস্থ রাখুক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ফেসবুকে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আল্লাহ হাফেজ স্যার। আমি শিমু, শাওমি নই। এই তোমার ওটা তো তুমি কি লিখছো, কি শিমু স্পেলিং কি এটা নাকি? তোমার নাম যা তাই তো আমি বলবো। জুমে যখন জয়েন করবো অবশ্যই নাম চেঞ্জ করবা শিমু, নাহলে কিন্তু খবর আছে। ওকে আচ্ছা টিটু সরকার, থ্যাংক স্যার। ওকে মাই প্লেজার। আগামীকাল 1টা পর্যন্ত যেহেতু মাস্টার ক্লাসের ক্লাস নিব, ওই সময় হবে। হ্যাঁ আমি আবারও বলি, নিশ্চিন্তে রিটেন ব্যাচে যুক্ত থাকো, অবশ্যই ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।